ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ রশিদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর কি অবস্থা আবির হোসেন, আপনি কেমন? Recording in progress. আবির হোসেন শুনতে পাচ্ছেন? সাদমান, শিখার, কামরুল হাসান। জি স্যার। আবির হোসেন কোন জায়গা থেকে জয়েন করেন? আমি স্যার ঢাকা থেকে স্যার, মিরপুর। ঢাকা থেকে? মিরপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। Good. নুসরাত আনোয়ার, আপনি কোথায় জয়েন করেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি চিটাং থেকে। ও, সেদিন তো আপনার সাথে কথা হলো বোধ না? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সাদমান শিকর না? স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে আসেন? কোন জায়গা থেকে জয়েন করেন? আমি অ্যাকচুয়ালি ঢাকায় ছিলাম এতদিন, সো যেহেতু মাস্টার্স এখন কমপ্লিট, এখন চিটাং ব্যাক করেছি আর কি রিসেন্টলি। ও, মানে আপনি পড়াশোনার জন্য ঢাকা ছিলেন? জি ইয়েস স্যার। কোথায়, ঢাকায় কোথায় পড়াশোনা করছেন? স্যার আমি স্যার নর্থ সাউথে পড়াশোনা ও, করি। নর্থ সাউথে। ও হ্যাঁ, আপনি একবার বলছিলেন, আপনার সাথে কথা ছিল একবার। কথা হয়েছিল অনেকবার। চিটাগাং কোথায় থাকেন আপনি? স্যার আমি হচ্ছে আপনার কোতোয়ালিতে, কোতোয়ালির এদিকে আর কি থাকা হয়। ও আচ্ছা আচ্ছা। চিটাগাং আপনার পড়াশোনা কোথায় ছিল? স্কুল, কলেজ, তারপরে? আমার স্কুল ছিল সেন্ট প্লাসিডসে, আর বাদ বাকি পড়াশোনা তো নর্থ সাউথে। মাঝে আমি কমার্স কলেজে ছিলাম আর কি, ইন্টারের জন্য, এইচএসসির জন্য। এইচএসসি ইন্টার কমার্স কলেজ। আমিও কমার্স কলেজের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কমার্সের জন্য ইন বাংলাদেশ। হ্যাঁ স্যার, এই জন্য তো এতগুলাতে চান্স পাওয়ার পরও হেজিটেট করি না কমার্স কলেজে জয়েন করতে। না না, অবশ্যই কমার্স কলেজের আপনার সার্টিফিকেট অনেক কাজে আসবে। মনে করছেন সেটা? ইনশাআল্লাহ। অবশ্যই। ঠিক আছে, আমিও চিটাগাংয়ের মানুষ, দেখা হয়তো হবে কখনো। ইনশাআল্লাহ স্যার। এক্সাম হলে হয়তো বা দেখা হতে পারে আর কি। হ্যাঁ, এক্সাম হলে হয়তো বা স্যার কোনো সময় দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বলিয়েন আমার সঙ্গে কথা বলিয়েন, চিটাগাংয়ে দেখা হলে। এক্সাম হলে আমি অনেক সময় থাকি, প্রায় অনেক সময় থাকি। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, সবাইকে মিউট করে দিই আগে, তারপরে আপনারা আমার সাথে কথা বলিয়েন আনমিউট করে। স্ক্রিন শেয়ার করছি, দেখলে আমাকে একটু জানাবেন। স্ক্রিন শেয়ার করছি, দেখলে জানাবেন। দেখা যাচ্ছে স্যার। গুড, সবাই দেখতে পাচ্ছেন? আর দুই একজন বলেন। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চলে যাচ্ছি, চ্যাপ্টার চলে যাচ্ছি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 14, 15, 16, 17, 18। এই পাঁচটা চ্যাপ্টার আমাদের কভার করতে বেশি বেগ পেতে হবে না, কারণটা হচ্ছে গিয়া এগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার। হ্যাঁ, যেমন চ্যাপ্টার 14 এ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, 15ও তাই, 16ও তাই, 17ও তাই। মানে চ্যাপ্টার 14, 15, 16, 17 এই চারটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে। হ্যাঁ, আর 18টা হচ্ছে শর্ট টার্ম ফিনান্স এন্ড ইনভেস্টমেন্টস, এটাও খুব একটা ছোট একটা চ্যাপ্টার। তো যদিও চ্যাপ্টার বেশি মনে হচ্ছে, কিন্তু এখানে খুব বেশি জানার নাইও আর কি আসলে। আর যেগুলো আছে সেগুলো ভেরি কমন, আমরা বিভিন্ন সময় নিশ্চয়ই পড়াশোনার সময় করেছি, তারপরে আমরা ডিসকাস করব। তাহলে চ্যাপ্টার 14 আছে ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, 15ও তাই, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইনভেন্টরি কন্ট্রোল, 16 এ হচ্ছে ক্যাশ কন্ট্রোল, 17 এ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল। তো তাহলে দেখা যাচ্ছে চ্যাপ্টার 14, 15, 16, 17 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা, এই চারটা চ্যাপ্টার, এবং পরে একটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্স নিয়ে 18 চ্যাপ্টার আর কি। দেখা যাক কত আমরা কিভাবে আগাতে পারি। তো আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, সেটা কি আমরা বুঝতে পারি? বুঝি? একটু বলবেন তো কেউ, আমরা কি বুঝি এমনিতে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট মানে কি? হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, এটা বলেন। ম্যানেজমেন্ট না, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল, কেউ একটু বলবেন তো? এনিওয়ান? ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে কি ধারণা আছে? ওয়ার্কিং ক্যাপিটাল
সাদমান বলেন। সাদমান, আমাকে আপনি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, আর কেউ কি বলবেন হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল সম্বন্ধে আমরা আমাদের কোনো ধারণা আছে কিনা? ওয়ার্কিং ক্যাপিটাল স্যার প্রত্যেকদিন ব্যবসা চালাতে গেলে যে ক্যাপিটালটা লাগে স্যার। প্রত্যেকদিন ব্যবসা চালাতে গেলে যে টাকা লাগে, এইটাই না? জি স্যার, এটাই স্যার। আমাকে কি শুনতে পাচ্ছেন? Well, মানে আমাদের সাময়িক দায়গুলি পরিশোধ করে আমরা ব্যবসা চালানোর জন্য যে পরিমাণ যে টাকা আমরা ইউজ করবি সেটাই মানে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, ওয়ার্কিং ক্যাপিটাল তো অ্যাকচুয়ালি আমরা ডে টু ডে কোম্পানির যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে ওইগুলো মেনটেন করার জন্য যে খরচটা লাগে, যে ক্যাশটা লাগে, এটাই তো বুঝায়, তাই না? জি, অনেকটা তাই, অবশ্যই। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা আসলে একটা শর্ট টার্ম বিষয়, মানে উইদিন এ ইয়ার আমাদের যেই মানে খরচের জন্য যে টাকাটা লাগে, তো সেটা হিসাব কিভাবে করবো আমরা এবং সেটা ম্যানেজমেন্ট কিভাবে করবো, সেটার জন্য ব্যালেন্সিং অ্যাক্ট গুলো কি আছে সেগুলোই আসলে আমাদের এখানে মুখ্য বিষয় জানার জন্য। সো আমরা এই চ্যাপ্টার গুলোতে পড়বো, চ্যাপ্টার 14, 15, 16, 17, এই চারটা চ্যাপ্টার দেখবো যে অ্যানালাইজ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন and identify areas for improvement. তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন গুলো আমরা অ্যানালাইজ করবো এবং ইমপ্রুভমেন্ট এরিয়াস গুলো আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের লিড অফ দিস চ্যাপ্টার্স, দিস 4 চ্যাপ্টার্স। আর কম্পোনেন্ট গুলো আছে এখানে আমাদের এই চ্যাপ্টারে। এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ক্যাশ ফ্লো অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আর ক্যাশ ফ্লোর যে মানে ইম্পর্টেন্সটা আছে সেটা আমরা এক্সপ্লেনেশনটা দেখবো। আর ইন্টারপ্রেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও ফর বিজনেস সেক্টর। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও একটা কথা আসতেছে, বিজনেস সেক্টরে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও গুলো কিভাবে বের করতে হয় এবং তাতে আমরা সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ওয়ার্কিং ক্যাপিটালটা আন্দাজ করতে পারি, হিসাব করতে পারি, সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। সো চ্যাপ্টার ডায়াগ্রামটা ভেরি ইজি। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মধ্যে আছে এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা দেখবো। ম্যানেজমেন্ট অবজেক্টিভস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট আমরা কেন করব, কি উদ্দেশ্য করব, সেইগুলো হচ্ছে অবজেক্টিভস। তারপর হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লেভেলস, হ্যাঁ, আর হচ্ছে ক্যাপিটাল ক্যাশ অপারেটিং সাইকেল। ক্যাশ অপারেটিং সাইকেলের মধ্যে আপনার এলিমেন্টস কি আছে, লেন্থ কত, সাইকেলটা লেন্থ কত সেটা, এন্ড হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করি, ইউজ কিভাবে করি। আর ওয়ার্কিং ক্যাপিটাল কিছু রেশিও আছে, অপারেটিং সাইকেলের মধ্যে আছে, লিকুইডিটির মধ্যে আছে। সো লিকুইডিটি রেশিও, অপারেটিং সাইকেল রেশিও। তো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার বিষয়গুলো আমরা আলোচনা করব। এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল কি কি আছে আমাদের, লেটস সি। এখানে দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য, তার আগে এটাও পড়ে ফেলি। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল অ্যাভেলেবল ফর কন্ডাক্টিং দ্য ডে টু ডে অপারেশনস অফ অ্যান অর্গানাইজেশন। একটু আগে আমরা যেটা বলছিলাম, ডে টু ডে অপারেশন গুলা কন্ডাক্ট করার জন্য ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের লাগে। নর্মালি দ্য এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস তো আমাদের সাধারণত কি, কত সময়ের জন্য, সাধারণত 1 বছরের মধ্যে যে সমস্ত কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আছে সেগুলো নিয়ে আলোচনা। তার মানে কারেন্ট, নর্মালি দ্য এক্সেস অফ কারেন্ট অ্যাসেটস ওভার কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটির উপর যা অ্যাক্সেস থাকে সেটাই হচ্ছে আমাদের ডে টু ডে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে আমাদের লাগে। আর ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ all aspects of both current assets and current liabilities. তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গুলো সাধারণত 1 বছরের জন্য তো হয়। সো এগুলোকেই আমরা হিসাব করব ওয়ার্কিং ক্যাপিটালকে বের করার জন্য, টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইনসলভেন্সি while maximizing the return on assets. তাহলে যদি আমাদের কাছে যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি সঠিক পরিমাণ থাকে তাহলে আমাদের ইনসলভেন্সিটা মিনিমাইজ হয়ে যাবে। ইনসলভেন্সি মানে আমরা হঠাৎ করে আমার টাকা ছাড়া দেউলিয়ার মতো হয়ে যাব না, ইনসলভেন্ট হয়ে যাব না, সেটা মিনিমাইজ হয়ে যাচ্ছে আমাদের যদি আমরা ভালো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে পারি। এবং আমাদের ম্যাক্সিমাইজিং দ্য রিটার্ন অন অ্যাসেটস, এবং আমাদের যেই টাকাগুলো আছে বা ক্যাশ টাকা বলেন বা অন্যান্য যে রিটার্ন গুলো আছে, বিভিন্ন অ্যাসেট থেকে আসে রিটার্ন গুলো আছে, সেটাও ম্যাক্সিমাইজ হবে। সো একটা দুটো জিনিস, মিনিমাইজিং দ্য রিস্ক অফ ইনসলভেন্সি while maximizing the return on assets. Okay,
তারপরে এবার আসেন যে তাহলে আমাদের কিভাবে এটা ওয়ার্কিং ক্যাপিটাল হয়। এখানে ইনভেন্টরি, রিসিভেবলস, ক্যাশ অ্যান্ড ব্যাংক, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তারপরে হচ্ছে গিয়া এদিকে পেয়েবলস, ব্যাংক ওভারড্রাফট, পেয়েবলস, ব্যাংক ওভারড্রাফট। তারপর ডিফারেন্স সমান সমান ওয়ার্কিং ক্যাপিটাল, মানে কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটি ডিফারেন্স থেকে ওয়ার্কিং ক্যাপিটাল। আর রিকোয়ার্ড ফান্ডিং, কারেন্ট অ্যাসেটের মধ্যে রিকোয়ার্ড ফান্ডিং কনসিডার রিডিউসিং লেভেল, যদি আমার কারেন্ট অ্যাসেট যদি বাড়ে, রিকোয়ার্ড ফান্ডিং আমার ফান্ড লাগে, কনসিডার রিডিউসিং লেভেল। তখন আমাদের কি করতে হয়, কারেন্ট অ্যাসেট থেকে আমরা যদি আমরা কম রাখতে পারি তাহলে আমাদের ফান্ডটা ওখানে কম ইনভলভ হবে। আর যদি কারেন্ট লাইবিলিটি যদি আমরা প্রোভাইড ফান্ডিং কনসিডার ইনক্রিজিং লেভেলস, যদি আমার কারেন্ট লাইবিলিটি যদি লেভেলটা যদি একটু বাড়া রাখতে পারি তাহলে আমার ওখানে কিছু টাকা ইনভলভ হয়ে থাকে যেটা আমার জন্য ফান্ডিং কম লাগে। যেমন পেয়েবল, এটা কারেন্ট লাইবিলিটি। সো পেয়েবল যদি আমার বেশি থাকে তার মানে হচ্ছে কি আমার যে খরচ করার যে টাকাটা সেটা আমার ওই বাকিতে আমি কিছু টাকাটা দিয়ে আমার রয়ে যাচ্ছে। সো আমার কারেন্ট লেভেলে বেশি থাকা মানে আমার ফান্ড রিকোয়ারমেন্টটা কম হচ্ছে। সেই জন্যই কারেন্ট অ্যাসেট যদি হয় রিকোয়ার্ড ফান্ডিং কনসিডার রিডিউসিং দ্য লেভেল, কারেন্ট অ্যাসেটের লেভেলটা রিডিউস করার কনসিডার করতে হবে। লাইবিলিটির ক্ষেত্রে, কারেন্ট লাইবিলিটির ক্ষেত্রে প্রোভাইড ফান্ডিং, আমাকে আসলে ফান্ডিং করে, এক ধরনের ফান্ডিং করে লাইবিলিটিটা, তাহলে আমরা সেক্ষেত্রে করবো কনসিডার ইনক্রিজিং দ্য লেভেলস। এটাই হচ্ছে কি ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের ম্যানেজমেন্টটা। Investing in working capital has a cost which can be expressed either as the cost of funding it or the opportunity cost of lost investment opportunities because cash is tied up and unavailable for other users. যদি আমার ক্যাশ টাকাটা যদি প্রথমে হচ্ছে কি আমার কস্ট অফ ফান্ডিং আছে, একটা ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে ইনভেস্ট করে যদি হয় তাহলে আমার কস্ট অফ ফান্ডিং আছে, একটা ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, ফর এক্সাম্পল ব্যাংক ইন্টারেস্ট বা অন্য ধরনের, তাহলে কস্ট অফ ফান্ডিং আছে একটা। আবার একটা জিনিস হচ্ছে কি, অথবা হইতে পারে একটা যে অপরচুনিটি কস্ট লস ইনভেস্টমেন্ট অপরচুনিটি। মনে করেন আমার ক্যাশ টাকা যদি বেশি ইনভলভ করে রাখি কারেন্ট লাইবিলিটিতে, কারেন্ট অ্যাসেটে ক্যাশ টাকা যদি বেশি ঢুকাই রাখি তাহলে হবে কি আমি তো অন্যদিকে ইনভেস্ট করতে পারলাম না। তো সেখানে আমার একটা অপরচুনিটি কস্ট আছে, যেটা ইনভেস্টমেন্ট করে যেখান থেকে আর্ন করতে পারলাম না, দ্যাট ইজ মাই অপরচুনিটি কস্ট। সো দ্য অপরচুনিটি কস্ট অফ লস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিকজ ক্যাশ ইজ টাইড আপ and unavailable for other users. তো এগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কস্ট। আর এরপর আসেন অবজেক্টিভস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। The main objective of working capital management is to get the balance of current assets and current liabilities. তাহলে মেইন অবজেক্টিভ কি, উদ্দেশ্যটা কি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করার উদ্দেশ্যটা কি? What is the objectives of working capital management? উদ্দেশ্য হচ্ছে যে balancing current assets and current liabilities. The main objective of working capital management is to get the balance of current assets and current liabilities right, সঠিকভাবে ব্যালেন্স করা। তো ব্যালেন্স করলে কি হবে, তো এখানে একটা পাল্লার মতো দেখতে পাচ্ছেন চিত্রে যে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যালেন্সিং অ্যাক্ট, সেখানে কি বলা আছে, এনশিওরিং একদিকে লিকুইডিটি একদিকে যে প্রফিটেবিলিটি, মানে লিকুইডিটি এবং প্রফিটেবিলিটিকে ব্যালেন্স করা, লিকুইডিটিকে এবং প্রফিটেবিলিটিকে ব্যালেন্স করা। ব্যালেন্স করার জন্য এনশিওরিং কারেন্ট অ্যাসেটস আর সাফিসিয়েন্টলি লিকুইড টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইনসলভেন্সি। এটা হচ্ছে লিকুইডিটি, আমি তাড়াতাড়ি লিকুইড করবো। যেমন মনে করেন আমার ক্যাশ টাকা, আমি সঙ্গে সঙ্গে আমার ক্যাশ টাকা মানে আমি সঙ্গে সঙ্গে খরচ করতে পারছি, অথবা আমার কিছু টাকা আমি অন্যদিকে সঞ্চয়পত্রে রাখলাম, এটা লিকুইড কুইকলি আমরা লিকুইড করতে পারতেছি। তাহলে ensuring current assets are sufficiently liquid to minimize the risk of insolvency, এটা হচ্ছে লিকুইডিটি। এইটার সঙ্গে আবার ব্যালেন্স করবো প্রফিটেবিলিটির সঙ্গে, কি হবে, maximizing the return on capital employed, ROCE, return on capital employed, maximizing the return on capital employed, hence minimizing investment in working capital. তাহলে minimizing capital, আমার যদি ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমি কম টাকা দিয়ে রাখি, ওই টাকাটা তাহলে আমি অন্যদিকে ব্যবহার করতে পারবো, তাহলে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ওই অন্য ক্ষেত্র থেকে আসবে, তাহলে আমার প্রফিটেবিলিটি সেখানে ইনক্রিজ করবে। তো এই লিকুইডিটি এবং প্রফিটেবিলিটি ব্যালেন্স করাটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যালেন্সিং অ্যাক্ট। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল ব্যালেন্সিং অ্যাক্ট, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখবেন একই রকম পাল্লা করে দিচ্ছে। এটা আপনার আমাদের নেক্সট চ্যাপ্টারগুলোতে কারেন্ট অ্যাসেট নিয়ে আলোচনা আছে এবং কারেন্ট লায়াবিলিটি গুলো নিয়ে আলোচনা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল এলিমেন্টস গুলো নিয়ে আলোচনা আছে। প্রত্যেক জায়গাতে এই লিকুইডিটি এন্ড ভার্সেস প্রফিটেবিলিটি
এই ব্যালেন্সিং একটা কথা বলা আছে। ওকে, যেমন আপনি মনে করেন current assets are a major item on the statement of financial position and are specially significant to smaller firms. Management of working capital is therefore a common cause of business failure. For example, inability to meet bills as they fall due. যদি আপনার ম্যানেজমেন্ট যদি ভালো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো বিজনেস ফেলিয়ার হতে পারে। যেমন আপনি বিল পেমেন্ট করতে পারলেন না, অথবা ইনএবিলিটি টু মিট দ্য বিলস অ্যাজ দে ফল ডিউ, যখন আপনি বিল পেমেন্টের সময় বিল পেমেন্ট করতে পারলেন না। বিল পেমেন্ট করতে না পারা মানে তো আপনার জন্য আরো অনেক ফার্দার অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। দেন ডিমান্ডস অন ক্যাশ ডিউরিং পিরিয়ডস অফ গ্রোথ বিং টু গ্রেট বা ওভার ট্রেডিং যদি হয়, অনেক বেশি যদি ডিমান্ড হয় যে গ্রোথের, তখন একটা সমস্যা হতে পারে। ওভার স্টকিং, এগুলা এই ধরনের ফেলিয়ার হয়ে যেতে পারে। The trade-off between liquidity and profitability and its role is determining a business overall investment is in working capital is fundamental to your understanding of working capital management for the examination. তাহলে এই trade-offটা between liquidity and profitability is really to understand. এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট যে liquidity versus profitability। এই কথাটা মাথায় ঢুকানো, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পড়ার সময় আমাদের লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি এই কথাগুলো মাথায় রেখে আমরা এগুলো বোঝার চেষ্টা করব। তো একটা এখানে এক্সাম্পল যে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটির একটা এক্সাম্পল আছে এখানে, এটা আমি আপনাদের চার্টটা দেখাচ্ছি। এখানে এক্সাম্পল বলতে fill in the blanks in the table to identify the advantages of having more or less working capital. তো দেখেন এখানে advantages of keeping high আর অ্যাডভান্টেজেস অফ কিপিং লো দুইটা ক্যাটাগরি দিছে। এখানে ইনভেন্টরি রিসিভেবলস প্লাস ক্যাশ, এগুলো তো সব কারেন্ট অ্যাসেট, তাই না? ইনভেন্টরি রিসিভেবল ক্যাশ সব কারেন্ট অ্যাসেটস মাইনাস ট্রেড পেয়েবলস কারেন্ট লায়াবিলিটি একটাই। সো রিসিভেবল ইনভেন্টরি রিসিভেবল ক্যাশ এগুলো কারেন্ট অ্যাসেট যোগ সব কারেন্ট অ্যাসেটস থেকে ট্রেড রিসিভেবল বা কারেন্ট লায়াবিলিটি ট্রেড পেয়েবলস বাদ দিলে ওটাই তো আমার ওয়ার্কিং ক্যাপিটাল। এই চার্টটাকে আপনারা বুঝতেছেন, এটা ওয়ার্কিং কারেন্ট অ্যাসেটস মাইনাস পেয়েবলস সমান ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা একটু আগে আলোচনা করলাম। আচ্ছা, আমি আপনাদেরকে চার্টটা দেখাই এখানে, এই তাহলে আপনাদের আরো মোর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। সো দেখেন লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, ওই এক্সাম্পল যেটা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে সেটারই এখানে আমি এটা সলিউশনের থেকে দেখাচ্ছি। অ্যাডভান্টেজ অফ কিপিং হাই, যেমন ইনভেন্টরি যদি আপনি হাই রাখেন তাহলে কি আপনার অ্যাডভান্টেজ? ফিউ স্টক আউটস, আপনার স্টক আউটটা খুব কম হবে, সাধারণত আপনি স্টক থেকে আউট হয়ে যাচ্ছেন না, ইনভেন্টরি আসা অনেক। বাল্ক পারচেজ ডিসকাউন্টস, আপনি ইনভেন্টরি বেশি হওয়া মানে কি আপনি হয়তো পারচেজ করছেন অনেক বাল্কে, অনেক বেশি করে পারচেজ কিনছেন, তো বেশি বাল্কে পারচেজ করতে গিয়ে আপনি ডিসকাউন্ট পাইছেন, সেটা হয়তো এভেল করতে পারলেন। হ্যাঁ, তারপর অথবা রিডিউসড অর্ডারিং কস্ট, অথবা আপনার অর্ডারিং প্রত্যেকটা ইনভেন্টরি অর্ডার করার জন্য পারচেজ অর্ডার করার সময় আপনার একটা ফিক্সড কস্ট হয়, একটা আপনাদের খরচ হয়, ওইটাকে বলে অর্ডারিং কস্ট। তো অর্ডারিং কস্টটা আপনার তাহলে রিডিউস হয়ে যাচ্ছে, যেহেতু আপনার যদি আপনি বেশি ইনভেন্টরি রাখেন তার মানে কম পারচেজার অর্ডার করতে হচ্ছে, অর্ডারিং কস্টটা কম হচ্ছে। এটা হচ্ছে কিপিং দ্য ইনভেন্টরি হাই। আর কিপিং দ্য ইনভেন্টরি লো যদি হয় তাহলে কি হবে? আপনার অ্যাডভান্টেজ কি? লেস ক্যাশ টাইড আপ ইন ইনভেন্টরি, তাহলে আমার ক্যাশ টাকা কম ইনভলভ থাকবে, তার মানে ওই টাকাটা তখন আপনি অন্যদিকে খাটাতে পারবেন। সো এটা একটা অ্যাডভান্টেজ। লেস ক্যাশ টাইড আপ ইন ইনভেন্টরি, লোয়ার স্টোরেজ কস্টটা আপনার বেশি লাগবে না, গুদামটা বেশি বড় লাগবে না, ছোটখাটো একটা গুদাম হলে হলো, তাহলে সেখানে আপনার গুদাম ভাড়া বাঁচলো, ইন্স্যুরেন্স কস্ট বাঁচলো, আদার কস্ট গুলো বাঁচলো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলো বাঁচলো। দেন রিসিভেবল যদি হাই হয় তাহলে কাস্টমার্স লাইক ক্রেডিট, কাস্টমার রিসিভেবল হাই মানে আপনি নিশ্চয়ই বাকিতে বিক্রি করছেন, সেজন্য বলছে কাস্টমার্স লাইক ক্রেডিট। সুতরাং প্রফিটেবল অ্যাজ অ্যাট্রাক্টস মোর সেলস, তার মানে তখন মোর সেলস তখন অ্যাট্রাক্ট করবে। আপনি যদি বাকিতে বিক্রি করেন স্বভাবতই বিক্রি বেশি হবে,
তো রিসিভেবল বেশি হওয়ার অ্যাডভান্টেজ হচ্ছে কি কাস্টমার্স লাইক ক্রেডিট প্রফিটেবল অ্যাজ অ্যাট্রাক্টস মোর সেলস, সেলসটা বেড়ে গেল তখন মনে করেন সেলস অনেক বেশি বেড়ে যাবে আপনার যদি আপনি বাকিতে বেশি করেন। আর যদি আপনার অ্যাডভান্টেজ অফ কিপিং লো, রিসিভেবল যদি আপনি লো রাখেন তাহলে কি হবে, লেস ক্যাশ টাইড আপ। Recording stopped. আপনার রিসিভেবল মধ্যে তো আপনার টাকাটা আটকে থাকলো না, আপনার রিসিভেবল কখন হয় আপনার যখন আপনার সেলস করার পরে। আচ্ছা আপনাকে আমার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এতক্ষণ কি ছিলাম একসঙ্গে সবাই? জি স্যার। ওকে আচ্ছা, তাহলে রিসিভেবল যদি আমার যদি আমার লো রাখি তাহলে কি অ্যাডভান্টেজ আমাদের, সেক্ষেত্রে আমার লেস, আমাদের ক্যাশটা ওখানে বেশি টাইট থাকতে আমার মানে সেলস রিসিভেবলটা হয়, তখন সেলস করলে তো রিসিভেবলটা হয়, তাহলে আমার ওখানে বেশি টাকা আটকায় নাই, লেস ক্যাশ টাইড আপ, লেস চান্স অফ ইররিভোকেবল ডেটস, মানে ওই যে ব্যাড ডেটস যেটা আছে, ব্যাড ডেটস হওয়ার সম্ভাবনা কম। রিসিভেবল হলে তো ব্যাড ডেটস একটা কথা চলে আসে, তো টাকাটা মানে পাবো কি না পাবো, ব্যাড ডেটস হওয়ার চান্স কমে যায়। রিডিউসড কস্ট অফ ক্রেডিট কন্ট্রোল, ক্রেডিট কন্ট্রোল একটা কস্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হয়, সেগুলোও আমার এখানে কমে যাবে। ক্যাশ যদি আমার যদি বেশি রাখি তাহলে কি হবে, অ্যাডভান্টেজ কি, ক্যাশ বেশি রাখলে এবল টু পে বিলস অন টাইম, তারপরে টেক অ্যাডভান্টেজ অফ আনএক্সপেক্টেড অপরচুনিটিস, অ্যাভয়েড হাই বরোয়িং কস্ট। বরোয়িং কস্ট মানে কি বলেন তো? ইন্টারেস্ট কস্ট স্যার। হ্যাঁ গুড, ইন্টারেস্ট কস্ট মানে ব্যাংকের থেকে আমার বড় করতে হয়। আমার যদি টাকা ক্যাশ যদি শর্ট হয়ে যায় তখন আমরা বিজনেসটা কি করি, আমরা ব্যাংক থেকে ধার চাই, বড় করি। ওটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল একটা টার্ম আছে ওডি। ওডি সম্বন্ধে কেউ বলতে পারেন? ওভারড্রাফট। স্যার ব্যাংকে জমা থেকে যদি অতিরিক্ত টাকা ওঠানো হয় ব্যাংক থেকে স্যার। একটু আসতে বলেন, আবার বুঝবো, বলেন। ব্যাংকের টাকা জমা রাখার পর যদি অতিরিক্ত টাকা ওঠানো হয় ব্যাংক থেকে স্যার। হ্যাঁ, ব্যাংকে একটা সিলিং করে দেয়, যেখানে আপনার ওভারড্রাফট ফ্যাসিলিটি দিলাম আপনাকে, বা আমরা তখন ব্যাংক থেকে আমাদের বিজনেস ওনাদেরকে ব্যাংকে আবেদন করতে হয় যে আমাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি দেন, আমার যখন ক্যাশ টাকা লাগবে আমার তখন আপনি আমাকে কিছু টাকা লোন হিসেবে দিবেন, কারেন্ট আমার প্রবলেম গুলা সলভ করে দিল, আমার টাকা কিছু এক্সট্রা লাগে 1 মাসের জন্য, 15 দিনের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, এরকম ওভারড্রাফট ফ্যাসিলিটি ব্যাংক থেকে গ্রান্ট করা যায়। তাহলে ওইটাকে বলে ওডি, শর্টে বলে ওডি, আবার বলা যায় ওভারড্রাফট। তাহলে সেখানে হাই বরোয়িং কস্টটা, ওটা আবার ওটার ইন্টারেস্ট কস্ট একটু বেশি থাকে, ওটাকে অ্যাভয়েড করা যায় যদি আমার ক্যাশ টাকা বেশি থাকে। আর যদি ক্যাশ টাকা কম থাকে তাহলে কি অ্যাডভান্টেজ, ক্যান ইনভেস্ট সারপ্লাস টু আর্ন হাই রিটার্নস। আমি ওই এক্সট্রা টাকাগুলোকে আমি হাই রিটার্ন যেখানে সেখানে আমি আর্ন করার জন্য সেখানে ইনভেস্ট করতে পারি। লেস ভালনারেবল টু টেক ওভার, তাহলে আমার ক্যাশটা কেউ যদি আবার নিয়ে যায় সেখান থেকে আমার রিস্কটা কমে গেল। এখানে আমার কিপিং ক্যাশ যদি আমি লো করি তাহলে সেটা আমার অ্যাডভান্টেজ ধরা যায়। দেন এগুলো সব কারেন্ট অ্যাসেট এলিমেন্ট। দেখেন ইনভেন্টরি, রিসিভেবলস এন্ড ক্যাশ, এই তিনটা কিন্তু কারেন্ট অ্যাসেটস এলিমেন্ট, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তারপরে এটা থেকে মাইনাস করবো ট্রেড পেয়েবলস। ট্রেড পেয়েবলস মানে আমার তো যেটা পেমেন্ট করি, আমি পারচেস করলাম বা অন্যান্য যে সমস্ত পেমেন্ট আছে, ওই পেয়েবল গুলো আমাদের ট্রেড পেয়েবল যে আছে, সেটা যদি আমার যদি হাই হয় তাহলে কি হবে, প্রিজার্ভস ওন ক্যাশ, চিপ সোর্স অফ ফিনান্স। কেমনে হলো, ট্রেড পেয়েবল যদি আমার বেশি হয় তাহলে আমার টাকাটা কিন্তু আমার কাছে রয়ে গেল। হ্যাঁ, আবার ওই যে পেমেন্টটা যদি আমি ডিলে করে দিই তাহলে আমার ওই যে ব্যাংক থেকে বড় করতে হচ্ছে না, ব্যাংকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না, বা আমার সাপ্লায়ারকে যদি আমি পরে টাকা দিই আমাকে এক্সট্রা কোনো এরকম ইন্টারেস্ট বের করতে হচ্ছে না, ব্যাংকের ইন্টারেস্ট বের করতে হচ্ছে না। তাহলে চিপ সোর্স অফ ফিনান্স সেভাবে হয়ে যায়। এটা আমার হচ্ছে কি, আমার পেয়েবল যদি আমি হাই রাখি তার আমার সুবিধা, আর যদি পেয়েবল যদি আমি লো রাখি তার কি সুবিধা, লুজ প্রম্পট পেমেন্ট ডিসকাউন্টস। আমি অনেক সময় পেমেন্ট ডিসকাউন্টস পাই, বড় আমার টাকা অনেক টাকা আমি পেয়েবল হয়ে গেছে, এখন আমাদের যে সাপ্লায়ার আমাদেরকে একটা ডিসকাউন্ট অফার করলো যে আপনারা এতদিনের মধ্যে টাকা দিয়ে দিলে আপনারা এত টাকা ডিসকাউন্ট দেবো, এত% ডিসকাউন্ট দেবো। তাহলে হয়তো আমি যদি পেয়েবল কম থাকে তাহলে সেই ডিসকাউন্ট আমি লুজ করতে পারি। লস অফ ক্রেডিট স্ট্যাটাস অ্যান্ড লেস ফেভারেবল সাপ্লায়ার ট্রিটমেন্ট। সাপ্লায়াররাও তাই বলে যাদের কাছে মনে করেন পেয়েবলটা কম আছে, সাপ্লায়ার চিন্তা করছে ওদেরকে একটু মানে কম তোষামত করলেও তো চলে, যাদের কাছে পেয়েবল বেশি তাদেরকে একটু তোষামত বেশি করে যাতে টাকাটা চলে আসুক।
সো লেস ফেভারেবল সাপ্লাই ট্রিটমেন্ট, এটাও হইতে পারে অনেক সময়, হবে সবসময় তা না, হইতেও পারে। So these are the advantages of keeping high or keeping low of working capital elements. এই জিনিসটা যদি আপনারা সবাই একটু ভালো মতো রিভিউ করেন, এটা আপনাদেরকে ফার্দার চ্যাপ্টার গুলোতে খুবই কাজ দেবে, সেন্সটা অ্যাপ্লাই করার জন্য তখন কাজ দেবে। এই চার্টটা ইজ রিয়েলি গুড। তো প্রফিটেবিলিটি ভার্সেস লিকুইডিটি, এটা তো আমরা আলোচনা করলাম। আচ্ছা, দেন আসেন financing decisions. Working capital financing decisions involve the determination of the mix of long versus short-term debt. Financing working capital যে ফাইন্যান্স করতে হয় সেটা আমাদের ইনভলভ করে যে ডিটারমিনেশন অফ দ্য মিক্স অফ লং ভার্সেস শর্ট টার্ম ডেট, লং ডেট শর্ট টার্ম ডেট রিলেটেড মিক্স করে আমাদের একটা ডিসিশনে আসতে হয়, এবং এটার জন্য আপনার কনজারভেটিভ অ্যাপ্রোচ হতে পারে, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ হতে পারে, মডারেট অ্যাপ্রোচ হতে পারে, ডিপেন্ড করে আমাদের অ্যাটিটিউড, আমাদের বিজনেস ওনারদের অ্যাটিটিউডের উপরে। শর্টেনিং দ্য the number of steps could be taken to shorten the working capital cycle. আমরা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটাকে ছোট করার জন্য কিছু স্টেপ নিতে পারি, যেমন রিডিউস র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং। আচ্ছা, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল? এই কথাটা আমাদের এখনো আসে না, একটু পরে আসবে। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল নিয়ে আমরা আলোচনা করব। ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল হচ্ছে গিয়ে আমার টাকাটা আমরা ক্যাশে দিলাম, প্রথমে আমার ক্যাশ টাকাটা আমরা ধরেন ইনভেন্টরি কিনলাম, ওখান থেকে ওয়ার্কিং প্রসেসে আমাদের কাজ চলতেছে, প্রোডাকশন হচ্ছে, এরপরে আমার ফিনিশ প্রোডাক্ট হইলো, তারপরে আবার আমি সেল করলাম, রিসিভেবল হইলো, রিসিভেবলটা আবার ক্যাশে আবার টাকাটা আসলো, এটাকে বলে ওয়ার্কিং সাইকেল। আমরা একটু পরে ওয়ার্কিং সাইকেল নিয়ে একটা আলোচনা আছে, সেখানে ডিটেলস বলবো। তাহলে এই যে টাইমটা ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যে টাইমটা আছে, এটাকে রিডিউস করার জন্য, শর্টেজ করার জন্য আমরা কিছু স্টেপ নিতে পারি, যেমন রিডিউস র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং। তাহলে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং যদি কম হয়, তার মানে আমার বেশি পারচেস কম করলাম না, কম পারচেস করলাম, তাহলে আমার সেখানে টাকাটা কম লাগলো, ইনভলভ হলো কম। তাহলে অবটেইন মোর ফিনান্স ফ্রম সাপ্লায়ার্স বাই ডিলেইং পেমেন্টস। সাপ্লায়ার ওই যে একটু আগে যেটা আলোচনা করলাম, সাপ্লায়ারকে যদি আমি ডিলে করে পেমেন্ট করি, তাহলে আমার ফাইন্যান্স ওখানে কম, আমার ওখানে ওই টাকাটা ওই সাপ্লায়ার টাকা দিয়ে আমার বিজনেস প্রোডাকশন শুরু করে দিলাম, বিষয়টা এরকম হয়ে গেল। তাহলে অবটেইন মোর ফাইন্যান্স ফ্রম সাপ্লায়ার্স বাই ডিলেইং পেমেন্টস। তারপর আসেন রিডিউস ওয়ার্কিং প্রগ্রেস বাই ইমপ্রুভিং প্রোডাকশন টেকনিক্স। এখন যদি আমি র মেটেরিয়াল কিনলাম, আমার প্রোডাকশন প্রসেসের মধ্যে, ওয়ার্কিং প্রসেসের মধ্যে অনেক ইনভেন্টরি ইনভলভ হয়ে থাকলো, তাহলে ওখানে অনেক টাইম, যদি যত বেশি সময় যাবে তত বেশি আমার ইনভেন্টরি ইনভলভ, তত বেশি আমার টাকাটা ইনভলভ, টাইম ইনভলভ, মানে টাকাটা যখন ইনভলভ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ওয়ার্কিং প্রসেস টাইমটা যদি রিডিউস করতে পারি আমার টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট দিয়ে, প্রোডাকশন এফিসিয়েন্সি দিয়ে, তাহলে আমার সেখানে একটা আমি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটাকে শর্ট করতে পারবো। সেজন্য হচ্ছে রিডিউস ওয়ার্কিং প্রগ্রেস বাই ইমপ্রুভিং প্রোডাকশন টেকনিক্স অ্যান্ড এফিসিয়েন্সি। তাহলে রিডিউস ফিনিশ গুডস ইনভেন্টরি, ফিনিশ গুডস যদি আমি স্টক কমাতে পারি, হ্যাঁ, পারহ্যাপস বাই রিকগনাইজিং দ্য প্রোডাকশন শিডিউল অ্যান্ড ডিস্ট্রিবিউশন মেথড। আমার ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় কখন সেল হবে না হবে, এবং কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোথায় আগে মাল যাবে, কোথায় কোন গোডাউনে আগে মালটা পাঠাবো, কোন গোডাউনে পরে মাল পাঠাবো, এই যে ডিস্ট্রিবিউশন শিডিউলটা করা। তাতে হবে কি, আমি যদি ম্যানেজমেন্ট করতে পারি, তখন আমার ফিনিশ গুডস এর ইনভেন্টরি আমি যদি কম রাখতে পারি, তাহলে আমার জন্য সাইকেলটা, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা কমে যাবে। রিডিউস ক্রেডিট গিভেন টু কাস্টমার্স বাই ইনভয়েসিং দ্য ফলোইং আপ। ওই আমি কাস্টমারকে যদি ক্রেডিট বেশি দিই, তাহলে তো আমার টাকাটা কাস্টমার কাছে রয়ে গেল, সুতরাং সেখানে আমার ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকতে পারে। তবে ডেট ফ্যাক্টরিং জেনারেটিং ইমিডিয়েট ক্যাশ ফ্লো বাই দ্য সেল অফ রিসিভেবল টু থার্ড পার্টি অন ইমিডিয়েট ক্যাশ আইটেমস। অনেক সময় আমার যে মানে ডেপ থাকে, ডেপ গুলোকে আমি ডিসকাউন্টিং করতে, ফ্যাক্টরিং করতে পারি, ব্যাংকের মধ্যে দিতে পারি। বিল আমার কাছে বিল আছে, আমি কাস্টমার থেকে টাকাটা পাবো, কিন্তু মনে করো আমি ব্যাংকে বললাম তুমি আমার কাস্টমার থেকে টাকা নিবা, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, তুমি এত পার্সেন্ট ইন্টারেস্ট, একটা এগ্রিমেন্টে আসা যায়, এটাকে বলে ডেপ ফ্যাক্টরিং বা জেনারেটিং ইমিডিয়েট ক্যাশ ফ্লো বাই দ্য সেল অফ রিসিভেবলস। রিসিভেবলটাকে আমি সেল করে দিলাম ব্যাংকের কাছে, বা কোনো থার্ড পার্টি হতে পারে, তার কাছে সেল করে দিলাম। তারা সময় মতো গিয়ে আমার যিনি পেমেন্ট পার্টি আছেন, সেল বা ক্লায়েন্ট আছেন, ওর কাছে টাকাটা নেবে, ওনারা অ্যাডভান্স আমাকে টাকাটা দিয়ে দেবে।
ওটাকে বলে ডেট ফ্যাক্টরিং বা জেনারেটিং ইমিডিয়েট ক্যাশ ফ্লো বাই দ্য সেল অফ রিসিভেবলস টু এ থার্ড পার্টি অন ইমিডিয়েট ক্যাশ টার্মস। এইভাবে করে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের সাইকেলটাকে কমাতে পারি। তবে ওভার ট্রেডিং যদি হয়ে যায়, সেটা a healthy trading growth typically produces increased profitability and the need to increase investment in non-current assets and working capital. If the business does not have access to sufficient capital to fund the increase, it is said to be over trading. This can cause serious trouble for the business as it is unable to its business creditors. এরপরে typical indicators of over trading. Over trading হচ্ছে কখন আপনি কিভাবে বুঝবেন? সেখানে rapid increase in turnover, a rapid increase in volume of current assets, most of the increase in assets being financed by the credit, and a dramatic drop in the liquidity ratios seen next section. আচ্ছা, এগুলো পরে আলোচনা হবে। এবার আসেন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তাহলে আমরা কিছু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, লিকুইডিটি রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল আমরা কিছু রেশিওতে ফেলতে পারি। যেমন কারেন্ট রেশিও। কারেন্ট রেশিওটা কি? কারেন্ট অ্যাসেটস divided by current liabilities. তার মানে a measure of 2:1 means that the current liabilities can be paid twice over out of existing current assets. Current asset যা আছে, টোটাল কারেন্ট অ্যাসেট যেটা আমরা আলোচনা করলাম, এই যে ক্যাশ প্লাস রিসিভেবলস প্লাস আরটা কি জানি বললাম, ইনভেন্টরি প্লাস রিসিভেবল প্লাস ক্যাশ, এটাই তো কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেটকে টোটাল কারেন্ট লায়াবিলিটি ভাগ করলে যেটা আছে সেটা রেশিও। তার মানে আমার কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটিকে আমরা কত পর্যন্ত বহন করতে পারবো, বিয়ার করতে পারবো। তাহলে যদি 2:1 রেশিও হয়, তাহলে মিন্স দ্যাট কারেন্ট লায়াবিলিটিস ক্যান বি পেইড টুয়াইস ওভার আউট অফ এক্সিস্টিং কারেন্ট অ্যাসেটস। লায়াবিলিটি গুলো আমরা যদি 2:1 হয় রেশিওটা, তাহলে বোঝা গেল যে আমার যা লায়াবিলিটি আছে, আমার কারেন্ট অ্যাসেট দিয়ে আমি দুইবার ওই লায়াবিলিটিকে পেমেন্ট করতে পারবো। সুতরাং সেভাবে আমরা কারেন্ট রেশিও বের করতে পারি। আরেকটা রেশিও হয় কুইক রেশিও। কুইক রেশিও হচ্ছে কারেন্ট রেশিওর মতো, কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি বাদ দিলাম। ইনভেন্টরি সাধারণত আমরা কুইকলি ক্যাশ করতে পারি না। সাধারণত আমরা রিসিভেবলস কিংবা ক্যাশ টাকা যদি থাকে, এগুলো আমার কুইকলি আমাদের টাকাটা চলে আসে। সো ইনভেন্টরিকে আর বাদ দিলে বাকি যা থাকে, মানে কারেন্ট অ্যাসেট থেকে যদি ইনভেন্টরি বাদ দিই, বাকি যা থাকে সেটাকে বলা হয় আপনার কুইক অ্যাসেট। যেমন মনে করেন কুইক রেশিও সমান, বা এটাকে অ্যাসেট টেস্ট রেশিও বলে। যেমন কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এখানে প্রথমটা কি ছিল? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আর এটা হচ্ছে কারেন্ট রেশিও। আর কুইক রেশিও হলে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আইটেমটা বাদ দিয়ে বাকি যা থাকে, মানে ক্যাশ এবং রিসিভেবলস, ওইটাকে যদি কারেন্ট লায়াবিলিটি ভাগ দিই তাহলে কত? তাহলে সেক্ষেত্রে a measure of 1:1 means that the company is able to meet existing liabilities if they all fall due at once. যদি আমরা ইনভেন্টরি বাদও দিই, শুধু আমার ক্যাশ টাকা এবং রিসিভেবলস যে টাকাটা জমা আছে, ওই টাকা দিয়ে আমি কারেন্ট লায়াবিলিটি বা পেয়েবল, কারেন্ট লায়াবিলিটি বলতে এক্ষেত্রে ধরেন পেয়েবল দা মনে করেন, ফর এক্সাম্পল পেয়েবল অনলি আছে আমার কারেন্ট লায়াবিলিটি। তাহলে এই পেয়েবল টাকাটা আমি যদি পেমেন্ট করতে চাই, আমার ক্যাশ টাকা প্লাস আমার যে সেলস থেকে যে টাকাটা রিসিভেবল হয়ে আছে, সেই টাকাটা পেলে আমি করতে লায়াবিলিটিকে পেমেন্ট করতে পারছি নাকি পারছি না, সেটাই। তাহলে এই মেজার অফ 1:1 means that the company is able to meet existing liabilities if they all fall due at once. Typical targets key. Sadhana, these liquidity ratios are a guide to the risk of cash flow problems and insolvency. Ratio target হচ্ছে ideal current ratio is, এই যে দেখেন এখানে মাঝখানে, ideal current ratio is commonly considered to be about 2 times or 2:1, and the ideal quick ratio is considered to be 1 times, অর্থাৎ 1:1. So these are the ideal ratios. However, safe ratios vary widely between different types of businesses. Different types of business যদি বিভিন্ন ধরনের বিজনেস আছে, তো এটাকে ভ্যারি করতে পারে, রেশিওটা ভ্যারি করতে পারে, বিকজ businesses in different industries have different operating cash flow patterns. It is more useful to look at changes in the ratios over time for a company to compare its ratio with the ratios of other companies in the same industry. And same industry-তে অন্য কোম্পানিগুলো কি ধরনের রেশিও মেইনটেইন করতেছে, সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনারা কম্পেয়ার করার জন্য, যে আপনার কোম্পানিতে যেটা যে রেশিও হচ্ছে একই রকম একই ধরনের ইন্ডাস্ট্রিতে
অন্যান্য কোম্পানিগুলো কি ধরনের রেশিও মেনটেন করে, সেটাও একটা ইউজফুল একটা হতে পারে দেখার জন্য। এবার আসেন যে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। একটু আগে বলছিলাম যে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল আছে, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, দ্য এলিমেন্টস অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা আমার কিভাবে ঘুরে সেটা দেখবো আমরা। আগে একটু পড়ে নিই আমরা। দ্য ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ইজ দ্য লেন্থ অফ টাইম between the company's outlay of raw materials, wages, and other expenditures, and the inflow of cash from the sale of goods. নিশ্চয়ই কথাই আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে আমার সেল অফ গুডস। আমি প্রথমে কি করি, র মেটেরিয়াল কিনি, তারপরে র মেটেরিয়ালকে প্রোডাকশন করার সময় আমি ওয়েজেস লাগে, আমার অন্যান্য আদার এক্সপেন্ডিচার লাগে। করার পরে আমার এখানে ওয়ার্কিং আমার প্রোডাকশন হওয়ার পরে আমি মাল বিক্রি করি, বিক্রি করার পরে আমার মাল যদি ক্রেডিটে বিক্রি করি তাহলে আমার রিসিভেবলসে অনেক টাকা আটকে থাকে। তাহলে আমার ক্যাশ টাকা যেটা আমি ইনভলভ করছি ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে, সেই টাকাটা প্রথমে ইনভেন্টরি কিনলাম, তারপর প্রোডাকশন প্রসেসে গিয়ে আমার ওয়েজেস হাবি জাবি অনেকগুলো পেবেল আছে, ওগুলো পেমেন্ট করার পরে আমি সেল করার পরে তখন আমার ক্যাশ টাকা আবার আমার বাসায় ফিরে আসতেছে। সো দ্য ওয়ার্কিং ক্যাপিটাল এখানে আবার পড়ি, দ্য ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল ইজ দ্য লেন্থ অফ টাইম। তাহলে কত সময় যাচ্ছে আমার, ওই সময়টাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। আমার যে টোটাল টাকাটা ঘুরে আসতে, খরচ থেকে শুরু করে আবার বিক্রয় হয়, বিক্রয়ের মাধ্যমে টাকাটা আমার কাছে আবার আসতে কত সময় লাগছে, লেন্থ অফ টাইম। The faster a firm can push items around the cycle, the lower its investment in working capital will be. তাহলে আপনি যত দ্রুত ক্যাশ টাকাটাকে খরচ করে আবার ক্যাশ করে নিয়ে আসতে পারবেন, ততই আপনার ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা ছোট হলে তাহলে আপনার ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটালটা কম লাগলো। সিম্পল। তো ফাস্টার এ ফার্ম ক্যান পুশ আইটেমস অ্যারাউন্ড দ্য সাইকেল, the lower its investment in working capital will be. যেমন দেখেন সাইকেলটা দেখেন, আমি ক্যাশ টাকা আমার কাছে আছে, আপনারা কি আমার সঙ্গে, আমি কি আপনাদের সঙ্গে আছি কিনা প্লিজ একটু একটু বলবেন। জি স্যার আছেন স্যার। জি স্যার আছেন। একেবারে শুধু মানে আমি বলে যাচ্ছি তো মানে মতামত শুনতেই স্যার আমরা। ওকে ফাইন। তাহলে ক্যাশ টাকা আমার কাছে আছে, আমি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ইউজ করলাম। হ্যাঁ, প্রথমে কি করবো আমরা র মেটেরিয়াল কিনলাম, তো র মেটেরিয়াল কিনলাম, তো র মেটেরিয়াল টাকাটা আটকে গেল, ক্যাশ টাকাটা কমে গেল, আমার র মেটেরিয়ালের মধ্যে টাকাটা ঢুকে গেল। এই র মেটেরিয়ালটাকে আমি আবার এখন প্রোডাকশন প্রসেস দিলাম, ওয়ার্কিং প্রগ্রেস। তো ওয়ার্কিং প্রগ্রেসের মধ্যে আমার শুধু র মেটেরিয়াল, আমার এখানে লেবার ইনভলভমেন্ট আছে, আমার এখানে অন্যান্য ওভারহেড ইনভলভমেন্ট আছে, ওয়ার্কিং ওভারহেড ইনভলভমেন্ট আছে। তাহলে ওয়ার্কিং প্রগ্রেসের মধ্যে আমার অনেক টাকা আরো ইনভলভ হয়ে গেল। র মেটেরিয়াল তো আস্তে আস্তেই, এছাড়া ওয়াইজেস ঢুকলো, তারপরে আপনার অন্যান্য ওভারহেড গুড ঢুকলো। ঢোকার পরে কি হলো, ফিনিশ গুডস। তখন আমি প্রোডাকশন হয়ে গেল, যখন আমার ফিনিশ গুডস টাকাটা এখানে আটকে আছে। এই ফিনিশ গুডের দাম আরো বেশি, র মেটেরিয়াল দামও আছে, ওয়েজেসও আছে, অন্যান্য পেমেন্ট গুলো সব ফিনিশ গুডের মধ্যে ঢুকে আটকে আছে। এবার এর মধ্যে কিন্তু ওয়েজেসটাও আবার আমার পেয়েবল হয়ে গেল, র মেটেরিয়ালটাও পেয়েবল হয়ে গেল, অন্যান্য এগুলো সব পেয়েবলে যুক্ত হচ্ছে। আর এদিকে ফিনিশ করতে পারলো, তার মানে ফিনিশ গুডস বেড়ে গেলে আমার হচ্ছে আমার ওদিকে আমার কিন্তু পেমেন্টের চাপটা বাড়তেছে। তারপরে আমি বিক্রি করলাম, বিক্রি করার পরে কি হলো, আমার রিসিভেবল ক্রিয়েট হলো। হ্যাঁ, ক্যাশ টাকা যেগুলো বিক্রি করলাম তাতে ভালো ক্যাশ কিছু পেয়ে গেলাম, আর যেগুলো ক্যাশ বিক্রি করতে পারলাম না সেগুলো আমার রিসিভেবল হয়ে গেল। ধরেন আমি 20%, 30% আমি ক্যাশে বিক্রি করলাম, 70% আমি বাকিতে বিক্রি করলাম। তো ক্যাশে যেটা বিক্রি করলাম আলহামদুলিল্লাহ টাকাটা তো পেয়ে গেলাম, কিন্তু যেগুলো বাকিতে বিক্রি করলাম ওগুলো তো আমার রিসিভেবল হয়ে গেল। সো রিসিভেবলটাকে আবার ক্যাশ করতে হবে আমাকে, আবার রিসিভেবলটা গিয়ে যতক্ষণ ক্যাশ হবে তখন আমি টাকাটা ঘরে ফিরে পাবো কিছুটা প্রফিট সহ। সো this is called the working capital cycle. So it is time limit. আমি আবার বলি আপনাকে, working capital cycle is the length of time between the company's outlay on raw materials, wages, and other expenditures, and the inflow of cash from the sale of goods. ঠিক আছে, টাইমলাইন দিয়ে দিচ্ছে, এখানে পারচেজ করলাম, তারপর সেল করলাম, তারপর রিসিভ ফ্রম রিসিভেবল আসলো। হ্যাঁ, এখানে একটা দিয়ে দিচ্ছে পেয়েবল, কোথায় পেয়েবল আছে, পেয়েবলস, ইনভেন্টরি ডেজ, রিসিভেবল ডেজ। তাহলে আমাদের সময়টাকে নির্ধারণ করতে হবে, সাইকেল নির্ধারণ করতে হলে আমার কত সময় যাচ্ছে সেটাও নির্ধারণ করতে হবে। সেটা আমরা একটু পরে হিসাব করে কিভাবে করতে হয় সেটা জানতে পারবো। এবার দেখেন ক্যালকুলেশন অফ দ্য ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। এখন আমি কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা ক্যালকুলেশন করবো। তাহলে দেখেন ফর এ ম্যানুফ্যাকচারিং বিজনেস, যদি আমার একটা বিজনেসটা যদি আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়, process industry manufacturing unit হয়, তাহলে working capital cycle is calculated as follows. You have raw material holding period. তাহলে raw material কতদিন আমরা হোল্ড করলাম সেটার পিরিয়ড কতদিন, raw material কতদিন হোল্ড করলাম সেখানে আমার কতদিন গেল, মানে raw material জন্য ইনভেন্টরি। তাহলে raw material হোল্ডিং পিরিয়ড কতদিন, ওটা থেকে আমি লেস পেয়েবলস পেমেন্ট পিরিয়ড,
আমি যে পেয়েবল গুলো যে র মেটেরিয়ালের জন্য যে টাকাটা পেমেন্ট করতে হবে বা অন্যান্য পেয়েবল আছে, লেস পেয়েবলস পেমেন্ট পিরিয়ড বাদ দিলাম। তারপরে ওয়ার্ক ইন প্রগ্রেস হোল্ডিং পিরিয়ড, ওয়ার্কিং প্রগ্রেসে যে আমার টাকাটা আটকে আছে সেটা কতদিন ধরে রাখলাম। এরপরে যোগ করব ফিনিশড গুডস হোল্ডিং পিরিয়ড, সেটা কতদিন সেখানে যোগ হবে। তাহলে সব টাইম, এই যে এক্স এক্স দেখতে পাচ্ছেন সব টাইম। পেয়েবলস পেমেন্টটা শুধু মাইনাস, আর সবগুলো কিন্তু প্লাস। দেখেন র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড কতদিন, তারপরে মাইনাস করলাম পেয়েবলস পেমেন্ট পিরিয়ড, পেয়েবল পেমেন্ট করলে আমার কমে গেল। তারপরে আবার কিছু ওয়ার্কিং প্রগ্রেস হোল্ডিং আমার কত টাকা আটকা হলো ওখানে, ফিনিশ গুডসে কত টাকা কতদিন আটকা থাকলো। আবার রিসিভেবলস কালেকশন পিরিয়ড কতদিন, রিসিভেবল কালেকশন পিরিয়ড কতদিন, তাহলে রিসিভেবলের মধ্যে আমার কতদিন মধ্যে আমি ওয়েট করতে হচ্ছে টাকাটা পাওয়ার জন্য। এই যে টোটাল দিনগুলো হিসাব করলে আমি যে দিনটা পাবো সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল দিন, বা টোটাল আমার দিন কত। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বিজনেসে এরকম হয়। আর যদি হোলসেল বা রিটেল বিজনেস হয় তাহলে তো আমার ওয়ার্কিং প্রগ্রেস বা এগুলো কিছু নাই, সেখানে শুধুমাত্র ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড কতদিন, লেস পেয়েবলস পেমেন্ট পিরিয়ড, আর ওটা সেখানে রিসিভেবল কালেকশন পিরিয়ড কতদিন যোগ করলে আমার হোলসেলের জন্য আমার কতদিন সাইকেল লাগে, ওয়ার্কিং ক্যাপিটাল কতদিন পর্যন্ত আমার রাখতে হয় সেটা একটা বের করতে পারলাম। একটা এক্সাম্পল দিলে আরো ইজি। এখানে বলছে কোম্পানি হ্যাজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন। হ্যাঁ, সো এখানে দেখেন আপনার এখানে কি বলছে, রিসিভেবলস কালেকশন পিরিয়ড 56 ডেজ, র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড 21 দিন, প্রোডাকশন পিরিয়ড ওয়ার্কিং প্রগ্রেস 14 দিন, সাপ্লাইস পেমেন্ট পিরিয়ড 42 দিন, ফিনিশ গুডস হোল্ডিং পিরিয়ড 28 দিন। তো আমরা যদি এভাবে চিন্তা করি, এইটা ম্যানুফ্যাকচারিং রিস্ক, এইভাবে এই সূত্রে এইটা এভাবে যদি ফেলি তাহলে আমার কতদিন দাঁড়াচ্ছে, আমার শুধু একটাই ম্যানেজ যে পেয়েবল পেমেন্ট পিরিয়ড, ওটাই মানে, আর বাকি সব যোগ করে দেন তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন। সাপ্লাইস পেমেন্ট পিরিয়ড 42 দিন, এটাকে ম্যানেজ করে দিবেন আর বাকি সব যোগ করে দিবেন, তাহলে আমার ক্যালকুলেট দ্য লেন্থ অফ ক্যাপিটাল সাইকেল, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল বের হবে। কতদিন হয় হিসাব করেন বলেন আপনারা, বলেন তো। 77 স্যার। 77 ডেজ। কি হইলো, আমার রিসিভেবল কালেকশন পিরিয়ড 56 ডেজ, তারপরে আমার র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড আগে 21 দিনের সঙ্গে যোগ করলাম, তারপরে সবার আগে আমি যোগ করলাম র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড 21 দিন, কারণ প্রথমে তো র মেটেরিয়াল টাকাটা আটকাচ্ছে, ওটা থেকে আমি সাপ্লাইস পেমেন্ট বাদ দিলাম। এই যে এইটাই এই ফরম্যাটে ফলো করবেন। র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড সবার আগে লিখলাম, সাপ্লাইস পেমেন্টটা তারপরে মাইনাস করে দিয়ে এরপরে বাকিগুলো আমরা যোগ করলাম। যেমন র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড 21 দিন মাইনাস করলাম 42 ডেজ, তারপরে আমার অন্যান্য যে ওয়ার্কিং WIP হোল্ডিং পিরিয়ড যোগ করলাম, ফিনিশ গুডস যোগ করলাম, দেন আমার রিসিভেবল কালেকশন পিরিয়ড যোগ করলাম 56 ডেজ, যোগ করার পরে আমার যোগ বিয়োগ করার পরে সাপ্লাইস পেমেন্ট পিরিয়ডটা 42 ডেজ, এটা বাদ দেওয়ার পর 77 ডেজ সাইকেল তো চলে আসবে। ভেরি ইজি, কোনো এখানে ঝামেলা কিছু নেই। স্যার সিরিয়াল মিস্টেক হলে কি নাম্বার কাটা যাবে? জি জি, মানে না না আপনার অসুবিধা নেই, তেমন কোনো ঝামেলা নাই। তবে মানে আপনার সেন্স কি বলতেছে, আপনি তো র মেটেরিয়াল কেনার পরে তো পেমেন্টের বিষয়টা আসে, তাই না? জি সেই স্যার। জন্য আপনি ওই র মেটেরিয়ালটা আগে দিলেন আর আপনি ওই পেমেন্টটাকে সঙ্গে সঙ্গে ম্যানেজ করে দিলেন। বিষয়টা যদি করেন তাহলে আপনার সেন্সটা হয়ে মানে আপনাকে ফলো করতে বলে। জি স্যার। অসুবিধা নেই, আপনার র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড, প্রোডাকশন WIP এবং ফিনিশ গুডস তিনটা ইনভেন্টরি একসাথে যোগ করে তারপরে 42 দিন বাদ দেন, সেটাও হয়। তারপরে রিসিভেবল ওটাকে যোগ করে দেন, 56 দিন যোগ করে দেন, সেটাও হয়, কোনো অসুবিধা নেই। মানে অল ইনভেন্টরি আইটেমগুলো একসঙ্গে দিলেন, হ্যাঁ, তারপরে আবার পেমেন্টটাকে বাদ দিয়ে দেন, ইটস অলসো ফাইন, কোনো অসুবিধা নেই। তো ফ্যাক্টরস এফেক্টিং দ্য লেংথ অফ অপারেটিং সাইকেল, আমার অপারেটিং সাইকেলকে কি কি ফ্যাক্টরে এফেক্ট করে সেটা হচ্ছে লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি ডিসিশনস। আমি যে সিদ্ধান্ত নিব কতদিন লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি সিদ্ধান্ত, সেটা আমার লেংথ অফ সাইকেলকে আমার ডিপেন্ড করবে, মানে এফেক্ট করবে। ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, আমি কতটুকু এফিশিয়েন্টলি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে পারছি সেটা, এবং ইন্ডাস্ট্রি নর্মস, ফর এক্সাম্পল রিটেল ভার্সেস কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিটা কেমন, আমার ইন্ডাস্ট্রি যে রিটেল যদি হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল খুব দ্রুত, সাইকেলটা খুব কম লাগবে। রিটেল বিজনেস, মাল কিনলাম, আজ যেতে আনলাম, দামাদাম বিক্রম, আবার আনলাম, বিক্রি করলাম, ক্যাশ টাকা হইলো। রিটেল বিজনেস খুব তাড়াতাড়ি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল খুব কম। কিন্তু কনস্ট্রাকশন বিজনেসে যদি দেখেন, আপনার কনস্ট্রাকশন বিজনেসে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা অনেক বড় হয়। কেন? আপনি রড কিনবেন, ওইটা আবার রড কেনার আগে আপনার আগে রড ওই যে আপনার ফ্রেম করতে হয়,
আবার রড বাঁধার সময়, এরপরে আপনি সিমেন্ট কিনবেন, বালু কিনবেন, হাবিজাবি কিনবেন, ওগুলার একটা স্টক করে রাখতে হয়, অনেক লম্বা। তার মানে যেমন আমরা ছাদ ঢালাই করি, কনস্ট্রাকশন বিজনেসে আমরা ছাদ ঢালাই করি, একটা ছাদ ঢালাই করতে আমাদের 21 দিন থেকে 30 দিন লেগে সময় শুধু প্রিপারেশন চলে যায়, যদি আমরা প্রপারলি যদি ওখানে ম্যানেজমেন্ট করি বা লোক নিয়োগ করি। সো সেখানে ওয়েজেস আছে, তাহলে এত লম্বা সময় ধরে আবার কোনো ওগুলা হওয়ার পরে, যেমন যারা যারা রিয়েল এস্টেট বিজনেস করেন, বিল্ডিং বানাচ্ছেন, হ্যাঁ, ডেলিভারি কখন হয়? কনস্ট্রাকশন হওয়ার পরে 2 বছর, আরো 3 বছর পর পরে আমরা ফ্ল্যাট ডেলিভারি দিতে পারি, বা 4 বছর পর, 5 বছর লেগে যায় অনেক সময়। তাহলে এতদিন পর্যন্ত আমার ওখানে কিন্তু টাকাটা ইনভলভ হতেছে, টাকাটা পাচ্ছি থেকে ওই ক্লায়েন্টরা আমাদেরকে, যারা ফ্ল্যাট কিনছে তারা আমাদেরকে আস্তে আস্তে করে টাকাটা দেয়, আমরা খরচ করি। তো টাকা তো লিমিটেড, টাকা তো আর অঢেল নাই যে একেবারে সব টাকাটা আমি এক জায়গায় দেবো, খালি করতেই থাকবো আর আমার টাকা শেষ হবে, তা তো হবে না। আমার টাকা ফোটো আসতে হবে, এক জায়গাতে টাকা আসবে, এক জায়গায় খরচ হবে। সো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অনেক লম্বা হয়ে যায় সময়টা। কিন্তু রিটেল বিজনেসে, মুদির দোকান, সে বাজারে গেলো, মাল কিনলো, আনলো, বেচলো, আবার টাকা পেয়ে গেলো, আবার গেল বাজারে, এক সপ্তাহের মধ্যে হয়তো 3 বার 4 বার তার ওয়ার্কিং সাইকেলটা ঘুরতেছে। এবার দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস। The periods used to determine the working capital cycle are calculated by using a series of working capital ratios. আমরা working capital series ratio করতে পারি। The periods used, যেটা আমরা এই পিরিয়ড গুলো বের করলাম, used to determine the working capital cycle are calculated। কিভাবে করব? By using a series of working capital ratio। working capital ratio বের করে আমরা এটা বের করতে পারি। The ratios for the individual components, যেমন inventory, receivable and payables. Inventory, এগুলো হচ্ছে individual components of the current assets and current liabilities. Inventory, receivables and payables. The ratios for the individual components are normally expressed as the number of days or weeks or months of the relevant income statement figure they represent. তাহলে ইনকাম স্টেটমেন্ট ফিগার থেকে আমরা ওই রেশিও ফিগারগুলো নিয়ে আমরা রেশিওগুলো বের করতে পারি এবং ওটাকে এক্সপ্রেস করব দিনে অথবা সপ্তাহে অথবা মাসে অথবা যেভাবে হয়। হ্যাঁ, তো the ratios of the individual components, inventory, receivables and payables are normally expressed as the number of days, weeks, months of the relevant income statement figure they represent. কিভাবে হয়? আমরা এখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে, যেমন মনে করেন র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, তারপরে WIP হোল্ডিং পিরিয়ড, ফিনিশড গুডস ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, দেন ইনভেন্টরি টার্নওভারটা একটা রেশিও হয়, বাট এটা কম ইউজ হয়। দেন ট্রেড রিসিভেবলস ডেজ, তারপরে আসেন ট্রেড পেয়েবলস ডেজ। এই তো এগুলাই মোটামুটি। তাহলে এগুলা নিয়ে আমি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা বের করতে পারি। সো এখানে 88 দিন বেড়েছে, এগুলা থেকে হিসাব করে দেখি কিভাবে বেড়েছে। আমরা একটা এক্সাম্পলটা ইলাস্ট্রেশন পড়লে আরো ক্লিয়ার। এখানে একটা ইলাস্ট্রেশন দিছে, XPLC has the following figures from its most recent accounts. মোস্ট রিসেন্ট অ্যাকাউন্ট থেকে XPLC থেকে এই ফিগারগুলো পাওয়া যাচ্ছে। ওখানে বলতেছে এভারেজ ট্রেড রিসিভেবলস 4 million, এভারেজ ট্রেড পেয়েবলস 2 million, এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি 1 million, এভারেজ WIP ইনভেন্টরি 1.3 million, এভারেজ ফিনিশড গুডস ইনভেন্টরি 2 million, সেলস 80% অন ক্রেডিট 30 million। সেলস যা হচ্ছে 30 million, তার মধ্যে 20% আমি ক্যাশে টাকা পাই আর 80% আমাকে রিসিভেবল হয়ে যায়। তাহলে ম্যাটেরিয়ালস ইউসেজ 20 million, ম্যাটেরিয়াল পারচেজেস অল অন ক্রেডিট, ম্যাটেরিয়াল যা কিনছি সব ক্রেডিটে কিনছি 18 million। তাহলে ইউসেজ হচ্ছে কি 20 million, পারচেজ হচ্ছে 18 million। ইউসেজ এবং পারচেজের পার্থক্যটা আপনাকে মনে আছে? কস্টিং করার সময় আমরা আলোচনা করছিলাম। স্ট্যান্ডার্ড কস্টিং এ স্যার। হ্যাঁ, ইউসেজ এক জিনিস, স্যার। ঠিক, কিন্তু পারচেজ অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে অনেক সময় অথবা পারচেজের কথা বলা থাকবে না, সেক্ষেত্রে ইউসেজ থেকে আমরা ধরে নেব। হ্যাঁ, বা কস্ট অফ সেলস থেকে আমরা পারচেজ হিসেবে ধরে নিতে পারি, সেটা যদি ইনফরমেশন না থাকে সেক্ষেত্রে সে তাই ধরতে হয়। দেন প্রোডাকশন কস্ট 23 million, কস্ট অফ সেলস 25 million। প্রোডাকশন কস্ট 23 million, কস্ট অফ সেলস যেটা বলছে। সো রিকোয়ার্ড হচ্ছে ক্যালকুলেট দ্য রিলেভেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস। ক্যালকুলেট দ্য রিলেভেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস। রাউন্ড ইউর অ্যান্সার টু দ্য নিয়ারেস্ট ডে। দিনে করতে বলছে রেশিও। তাহলে প্রথমে র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড, এটা কি?
length of time raw materials are held between purchase and being used in production. তাহলে আমার পারচেজ করার পরে এবং প্রোডাকশন ইউজ করার পরে যে লেন্থ অফ টাইম ইনভেন্টরি হোল্ড করতে কত দেওয়া হয় সেটা আমরা কিভাবে বের করব? ক্যালকুলেটেড অ্যাজ এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি হেল্ড ডিভাইডেড বাই ম্যাটেরিয়াল ইউসেজ। তাহলে এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি হেল্ডের জন্য আমার ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ভাগ 2, এটাই তো এভারেজ সিস্টেম আমরা আগেও শিখে আসছি। সো ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ভাগ 2, তাহলে আমরা এভারেজ র মেটেরিয়াল হেল্ড পেলাম এবং ম্যাটেরিয়াল ইউসেজ পেলাম ইনটু 365 days. The where usage cannot be calculated, purchases gives a good approximation. তাহলে একটু আগে যেটা বলছিলাম যদি আমরা ইউসেজটা যদি ওখানে ক্যালকুলেশন করতে না পারি বা দেওয়া না থাকে ইনফরমেশন যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা পারচেজেস অ্যাপ্রোপ্রিয়েট পারচেজেস ধরবো। একটা মিনিট আমি একটু ব্রেক নিই, আদান হচ্ছে 1 মিনিট ব্রেক। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড বের করবো কেমনে? এভারেজ র মেটেরিয়াল হোল্ডিং। স্যার এখানে কি 360 হবে না 365 হবে স্যার? আমরা অনেক অঙ্কে দেখেছি 360 আছে স্যার। হ্যাঁ, অনেক জায়গায় 360 হতে পারে, অসুবিধা নেই। 360 এটা কি অঙ্কে বলে দিবে স্যার? পরীক্ষার সময় বলে দিবে স্যার? 360 অনেক জায়গায় ধরতে ধরে, এটা ঠিক আছে, আপনার অসুবিধা নেই। না, এখানে 360 হলে 360 ধরেন, এক বছর 360 ধরছে, অনেক জায়গায় 360 ধরে, ইউ আর রাইট, কোনো অসুবিধা নেই। তো আমরা কনসেপ্টটা দেখি আগে। এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি হেল্ড, তাহলে আমার বের করছি কি র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। র মেটেরিয়াল ইনভেন্টরি হোল্ডিং এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি হেল্ড বাই ডিভাইডেড বাই ম্যাটেরিয়াল ইউসেজ। ফর্মুলা ফেলে দিলাম। আমার এখানে বলা আছে আমার এভারেজ র মেটেরিয়াল ইনভেন্টরি হচ্ছে 1 মিলিয়ন আর ম্যাটেরিয়াল ইউসেজ কত? 20 মিলিয়ন। সো 1 মিলিয়ন ভাগ 20 মিলিয়ন ইনটু 365 ডেজ, তাহলে 18 ডেজ, 18 দিন পর্যন্ত আমার ইনভেন্টরিটা ইনভেন্টরি হিসেবে থাকে, 18 দিন পর্যন্ত থাকে। এরপর আমার ওয়ার্কিং প্রসেস কত থাকে? ওয়ার্কিং প্রসেস আমার তাও এভারেজ ওয়ার্কিং প্রসেস ডিভাইডেড বাই প্রোডাকশন কস্ট। তাহলে আমার প্রোডাকশন এটাকে ম্যাটেরিয়াল ইউসেজকে মানে র মেটেরিয়ালকে রিলেট করছে ম্যাটেরিয়াল ইউসেজ, খেয়াল করবেন ম্যাটেরিয়াল ইউসেজের সঙ্গে। র মেটেরিয়ালকে রিলেট করছে ম্যাটেরিয়াল ইউসেজের সঙ্গে, কিন্তু ওয়ার্কিং প্রসেসকে রিলেট করছে প্রোডাকশন কস্টের। কারণ ওয়ার্কিং প্রগ্রেসের মধ্যে তো প্রোডাকশন কস্ট মানে অন্যান্য প্রোডাকশন কস্ট তো আছে, ওই জন্য ওয়ার্কিং প্যাটার্নকে WIP কে প্রোডাকশন কস্ট রিলেট করে এভারেজ WIP ডিভাইডেড বাই প্রোডাকশন কস্ট ইনটু 365 ডেজ। তাহলে এভারেজ এখানে WIP হচ্ছে 1.3 মিলিয়ন ডিভাইডেড বাই 23 মিলিয়ন ইনটু 365, তাহলে 21 ডেজ। ফিনিশ গুডস তো তাই একই রকম, এভারেজ ফিনিশ গুডস ইনভেন্টরি হেল্ড কস্ট অফ গুডস সোল্ড। ফিনিশ গুডসটার মধ্যে কস্ট অফ গুডস সোল্ড রিলেট করছে কেন? কারণ ফিনিশ গুডস তো আমি বিক্রি করে দেবো, কস্ট অফ গুডস সোল্ড সেখানে জন্য রিলেট করছে। 365 গুণ করলে 2 মিলিয়ন ভাগ 25 মিলিয়ন, 365 গুণ করলো 29 দিন। এভাবে করে এখানে আবার একটা বলছে ইনভেন্টরি টার্নওভার ফর ইচ রেশিও the corresponding turnover ratio can be calculated. Corresponding turnover ratio করতে পারে, যেমন ইনভেন্টরি টার্নওভার নাম্বার অফ টাইমস, কতবার ইনভেন্টরিটা টার্নওভার হবে। যেমন কস্ট অফ গুডস সোল্ডকে যদি আমি এভারেজ ইনভেন্টরি হেল্ডে ভাগ করি, তাহলে এভারেজ ইনভেন্টরি হেল্ড মানে এটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড সেটা ফিনিশ প্রোডাক্ট সম্পর্কিত। জেনারেলি দিস ইজ লেস ইউজফুল ইন দ্য এক্সামিনেশন, সাধারণত খুব কম ইউজফুল হয়। ইউজিং ফিনিশ গুডস ইনফরমেশন ফ্রম ইলাস্ট্রেশন 1, ইনভেন্টরি টার্নওভার সমান 25 মিলিয়ন ভাগ 2 মিলিয়ন সমান 12.5 টাইমস এভাবে করা যায়। তারপর ট্রেড রিসিভেবল ডেজ, আমার ট্রেড রিসিভেবল কত, আমার এভারেজ রিসিভেবল হচ্ছে কত, তাকে ক্রেডিট সেল দিয়ে ভাগ করলাম। রিসিভেবলটা আবার ক্রেডিট সেল সাথে সম্পর্কিত, ওই জন্যই ক্রেডিট সেল দিয়ে ভাগ করলাম। এভারেজ রিসিভেবল ছিল আমার 4 মিলিয়ন,
ক্রেডিট সেল ছিল 30 বিলিয়ন ইন্টু 80%। 80% কেন? কারণ আমি বিক্রয়ে 80% 80% ক্রেডিট সেল করে, এটা প্রশ্নে বলা আছে, এই জন্য 30 বিলিয়ন থেকে আমি 80% নিয়ে আসলাম। ওটা আবার ক্রেডিট সেলস, তো 4 মিলিয়ন ভাগ যা হয় তা 60 গুণ করলে 61 ডেজ, এভাবে করে করে তারপর আসেন দ্য এভারেজ পিরিয়ড অফ ট্রেড পেয়েবলস সাপ্লায়ার্স, ক্রেডিট এক্সটেন্ডেড বাই সাপ্লায়ার, ক্রেডিট ক্যালকুলেট কেমনে, এভারেজ পেয়েবল কে ক্রেডিট পারচেজ দিয়ে ভাগ করলাম। সাপ্লায়ার পেয়েবল তো ক্রেডিট পারচেজ, যা পারচেজ যা ক্রেডিট করলাম তার সঙ্গে আমার পেয়েবল সম্পর্কিত, ওই জন্য এভারেজ পেয়েবলস ভাগ ক্রেডিট পারচেজ ইনটু 365, এটা আসলো 41 ডেজ করে আমরা হিসাব করে ফেললাম। হিসাব করার পরে আমরা এই এখন যোগ করলাম, এখানে দেখেন র মেটেরিয়াল 18 দিন, ট্রেড পেয়েবল আমার 41 দিন, WIP 21 দিন, ফিনিশ গুডস 29 দিন, রিসিভেবল ডেজ 61 দিন, মোট যোগ করলে 88 দিন লেন্থ অফ ওয়ার্কিং সাইকেল। এগুলা ভেরি ইজি। আচ্ছা, তারপরে আসেন, জি বলেন। স্যার ওই যে সেলস 80% অন ক্রেডিট স্যার, ওইটা নিয়ে কি বলছিলেন স্যার? বুঝি না, ওই ওয়াইফাই চলে গেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। দেখেন এখানে প্রশ্নে বলা আছে, প্রশ্নে কি বলা আছে দেখেন, এখানে সেলস 80% অন ক্রেডিট, তো 30 মিলিয়ন, তাহলে আপনার যে যেটা ক্যাশ টাকা আছেন সেটার সঙ্গে তো আপনার আর কি বলে আপনার ওই যে রিসিভেবল সঙ্গে সম্পর্কিত না। রিসিভেবল সম্পর্কিত হচ্ছে যে আপনি ক্রেডিট সেল করেন সেটার সঙ্গে রিসিভেবল সম্পর্কিত। সুতরাং 30 মিলিয়নের 80% হচ্ছে কি আপনার ক্রেডিট সেল, যেটা আপনার রিসিভেবল সঙ্গে সম্পর্কিত। সো 30 মিলিয়নের 80%, বুঝতে পারছেন? জি স্যার। প্রশ্নে বলা আছে, সেভাবে আমরা বের করে ফেলতে পারবো ভেরি ইজিলি আর কি। এবার দেখুন যে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লেভেলস, the working capital ratios shown above can be used to predict the future levels of investment. Future levels of investment of এটা এগুলা দিয়ে বের করা যায়। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওস শোন অ্যাবভ, এই যে রেশিওগুলো বের করলাম আমরা, যেটা বের করলাম সেটা আবার ক্যান বি ইউজ টু প্রেডিক্ট দ্য ফিউচার লেভেলস অফ ইনভেস্টমেন্ট, দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ফিগার। মানে আমার এই জাস্ট রেশিওগুলোকে জাস্ট উল্টাই দিলে আমি আবার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে কাউন্টার ফিগার কত হতে পারে, লেভেল অফ ইনভেস্টমেন্ট কত হতে পারে, সেটাও আমরা বের করতে পারি, এই রেশিওগুলো দিয়ে বের করতে পারি। দিস ইজ ডান বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফর্মুলাস। ফর্মুলাকে আবার রিঅ্যারেঞ্জ করে আমরা করতে পারি। যেমন ফর এক্সাম্পল ট্রেড রিসিভেবলস ব্যালেন্স ইকুয়াল টু ট্রেড রিসিভেবল ডেজ ডিভাইডেড বাই 365 ইনটু ক্রেডিট সেলস। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ট্রেড রিসিভেবল ব্যালেন্স, ট্রেড রিসিভেবল কত টাকা হবে সেটা আপনি বের করে রেশিও দিয়ে বের করতে পারবেন। ওই রেশিও যদি আপনি পান এবং ক্রেডিট সেলকে যদি গুণ করলে আপনি ক্রেডিট রিসিভেবল ব্যালেন্সটা কিন্তু পেয়ে যাবেন। যেমন দেখেন এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল XPLC has the following expectation for the forthcoming period. যেমন সেলস রেভিনিউ বলছে 10 মিলিয়ন, আর কস্ট অফ সেলস বলছে 6 মিলিয়ন চলে গেল, নন প্রোডাকশন কস্ট 2 মিলিয়ন খরচ, নেট প্রফিট 2 মিলিয়ন। Following working capital ratios are expected to apply for finished goods inventory days 30 days, finished goods 30 দিন মধ্যে ওই যে লেংথ অফ ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল যেটা আমরা আলোচনা করলাম, সেখানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সেখানে 30 দিন, ফিনিশড গুডস ইনভেন্টরি ডেজ 30 ডেজ, দেন রিসিভেবল ডেজ হচ্ছে 60 ডেজ, পেয়েবল ডেজ হচ্ছে 40 ডেজ। এখন এগুলোর সঙ্গে আপনার ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, তাহলে এখানে কিছু ফিগার দেওয়া আছে, সেলস রেভিনিউ, কস্ট অফ সেলস, নন প্রোডাকশন কস্ট, নেট প্রফিট, আর এখানে ডেজ গুলো বলা আছে, ফিনিশড গুডস ইনভেন্টরি ডেজ কতদিন, রিসিভেবল ডেজ কতদিন, পেয়েবল ডেজ কতদিন। এখন আপনার কত টাকা ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে হিসাব করেন, সেই হিসাবটা একদম সহজ, আপনাকে আমরা দেখাচ্ছি। সো দেখেন ওই যে রেশিওগুলো যদি আপনি গুণ করেন, উল্টো যদি রেশিওগুলো যদি রিঅ্যারেঞ্জ করেন, 30 ডেজ ভাগ 365 ইনটু 6 মিলিয়ন ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরি বের করতে পারছেন। ইনভেন্টরি আপনার এখানে কস্ট অফ সেলস হচ্ছে কস্ট অফ সেলস হচ্ছে আপনার কস্ট অফ সেলস কত ফিনিশ গুডস এর রিলেটেড, তার ইনভেন্টরি যদি থাকে 30, আমার যদি ফিনিশ গুডস ইনভেন্টরি 30 দিন থাকে, 30 দিন ভাগ 365 ইনটু কস্ট অফ সেলস 6 মিলিয়ন, তাহলে আমার ইনভেন্টরি ফিগারটা পেলাম 0.49 মিলিয়ন। এবার যদি রিসিভেবলটা যদি বের করতে চাই, তাহলে আমার রিসিভেবলটা সম্পর্কিত হচ্ছে আবার রিসিভেবলটা ডেজ কত 60 ডেজ বলতেছে, ফলোইং রিসিভেবল ডেজ হচ্ছে 60 ডেজ আবার থাকে, 60 ডেজ মানে
60 days ভাগ 365 into 10 million 10 million কেন 10 million আমার সেলস রেভিনিউ আমার সেলস রেভিনিউ আমার রিসিভার্স তো আমার সেলস রেভিনিউর সঙ্গে সম্পর্কিত এই ক্ষেত্রে ধরলাম পুরোটাই আমার ক্রেডিট সেলস সো সেলস রেভিনিউ আমার 10 মিলিয়ন তো 60 ভাগ 365 into 10 মিলিয়ন করলে 1.64 মিলিয়ন আমার ক্রেডিট রিসিভার্স থেকে যাচ্ছে এবার ট্রেড পেয়েবলটাও বলছে এখানে 40 days পেয়েবল ডেজ তো 40 ভাগ 365 into 6 মিলিয়ন তাও আবার ওই কস্ট অফ সেলস এর সঙ্গে রিলেট করলাম এই যেখানে আমার ট্রেড পেয়েবলস থেকে গেল 6 মিলিয়ন আমার একটা প্রশ্ন আছে এখানে স্যার হ্যাঁ বলেন স্যার ট্রেড পেবলটা কস্ট অফ সেলস এর সাথে কিভাবে জড়িত স্যার না এই ক্ষেত্রে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই এই ক্ষেত্রে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই সুতরাং ধরলাম যে ট্রেড পেয়েবল যেটা আছে সেটি আমি র মেটেরিয়াল কিনলাম আর কি হ্যাঁ সুতরাং সে পেয়েবল সঙ্গে আমার সম্পর্ক বা র মেটেরিয়াল বা অন্যান্য পেমেন্ট যেগুলো আছে সেগুলোর সঙ্গে আমার ট্রেড পেয়েবল সঙ্গে কস্ট অফ সেলস এবং কস্ট অফ সেলস এখানে তো ইনফরমেশন আছে কস্ট অফ সেলস এর মধ্যে আপনার র মেটেরিয়াল যে সাপ্লাইদের পেমেন্ট থাকতে পারে অন্যান্য ওয়েজেস পেমেন্ট থাকতে পারে সবই ট্রেড পেয়েবল সো কস্ট অফ সেলস কস্ট অফ প্রোডাকশন মানে কস্ট অফ সেলস এখানে কস্ট অফ প্রোডাকশন আলাদা করে দেওয়া নেই সো ওটাকে ধরে নিচ্ছি আমরা হ্যাঁ ওটাকে রিলেট করতেছি সেজন্য আপনি 40 ভাগ 365 into 6 মিলিয়ন করলে এসে গেল সো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যোগ করলে আমার 1.47 সহজ বিষয় nothing tough over here সো এই গেল মোটামুটি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লেভেল সম্বন্ধে কথা তো ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লেভেলস the level of working capital required is affected by the following factors: the nature of business, uncertainty in supply deliveries, the overall level of activity of the business, the company's credit policy, length of the working capital cycle, the credit policy of the suppliers. এদের উপরে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লেভেলটা এফেক্ট করে এই হল চ্যাপ্টার শেষ স্মল চ্যাপ্টার এক চ্যাপ্টার শেষ এটা আমরা আজকে যা পড়লাম সব এখানে আছে পুরোটাই আছে দেন আমার মনে হয় যে চ্যাপ্টার সামারি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলিমেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে ইনভেন্টরি রিসিভেবলস ক্যাশ পেয়েবলস ওভারড্রাফট working capital investment level work back from ratios and find balances then management objectives equity versus profitability then working capital ratios operating cycles liquidity then cash operating cycle elements raw material WIP finished goods receivables payables length affected by profitability versus liquidity management objective type of business then calculations and use আর কারেন্ট রেশিও সম্বন্ধে এখানে বলা আছে যেগুলো আমরা আলোচনা করছি সেগুলোই বলা আছে সো এই ছোট চ্যাপ্টার নাথিং টু ওয়ারি এটা আপনারা 1 ঘন্টাতে কভার করতে পারবেন আশা করি দেন লেটস গো টু চ্যাপ্টার 15 কত পৃষ্ঠা স্যার এখানে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 6 7 কিছু বড় বড় ম্যাথ আছে স্যার এগুলো করাবেন এগুলো আপনারা করেন এগুলো তো তেমন ঝামেলা কিছু নাই আপনারা যদি কোনো আটকান আমি করে দেব বাসায় করার পরে কোনো প্রবলেম হলে স্যার আপনাকে ডেফিনেটলি নক করবেন অসুবিধা নেই অনেকেই আমার সঙ্গে নক করে অনেকে অনেক কথা বলে অনেকে যারা প্রবলেম যারা পড়াশোনা করছেন অনেকে এর মধ্যে অনেক যোগাযোগ করছেন হ্যাঁ ভালো অসুবিধা নেই দেন ওয়ার্কিং ক্যাপিটালের একটা এলিমেন্ট হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে ইনভেন্টরি না আমরা একটু আগে জানলাম ইনভেন্টরি তো এখানে কি অ্যানালাইজ দা working capital position for identify areas of improvement and lead and components to analyze the impacts of alternative policies for stock management. Stock management is alternate policies এর সেটা ইমপ্যাক্টটা কি তো এখানে ইনভেন্টরিতে কি আছে working capital management inventory control working capital management inventory control but inventory control management শিখি তাহলে এটা একটা working capital একটা পার্ট ওয়ার্কিং ক্যাপিটালের একটা পার্ট হচ্ছে ইনভেন্টরি তাহলে ইনভেন্টরি কন্ট্রোলটা কিভাবে করব সেটা এখানে এই চ্যাপ্টারের আলোচনা বিষয় একটা হচ্ছে অবজেক্টিভ দ্য ব্যালেন্সিং অ্যাক্ট ওই যে ব্যালেন্সিং অ্যাক্ট প্রফিটেবিলিটি ভার্সেস লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি the objectives then calculating reorder levels কখন আমরা রিঅর্ডার করব লেভেলটা কি সেটা ক্যালকুলেশন কিভাবে করব তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম জেআইটি এটা খুব বেশি এখানে আলোচনা করে নাই আপনারা বিভিন্ন জায়গাতে জেআইটি সম্বন্ধে আলোচনা পাবেন ইনভেন্টরি ভ্যালুয়েশন মধ্যে আলোচনা আছে বিভিন্ন জায়গাতে আছে এখানে খুব বেশি আলোচনা নাই আর দ্য ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কতটুকু অর্ডার করলে আপনার ইকোনমিক হবে ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি তারপর ডিলিং উইথ ডিসকাউন্টস যদি ডিসকাউন্ট থাকে তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি হবে সেটা ভেরি স্মল একটা চ্যাপ্টার
ইনশাআল্লাহ হয়ে যাবে এখনই। The objectives of inventory management. Inventory is a major investment for many companies. Manufacturing companies can potentially be carrying inventory equivalent to between 3 and 6 months worth of sales, depending on where they source their inventory from and the relative power of suppliers. If it is therefore essential to reduce the levels of inventory held to the necessary minimum. Inventory level আপনি যত মিনিমাম করতে পারবেন তত কি হবে, আপনার টাকাটা ওখানে কম ইনভেস্ট থাকবে, তাহলে সাইকেলটা কমে যাবে, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলটা কমে যাবে। ইনভেন্টরি কিন্তু একটা মেজর আইটেম, মেজর ফ্যাক্টর, ওয়ার্কিং ক্যাপিটালের কিন্তু মেজর আইটেম কিন্তু ইনভেন্টরি। সো ইনভেন্টরিটা যত কম রাখতে হবে তত ভালো। তো ব্যালেন্সিং অ্যাক্টটা কি? ইনভেন্টরি ব্যালেন্সিং অ্যাক্ট, লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি। তো লিকুইডিটি কখন? রিডিউসিং ইনভেন্টরি to the lowest possible amount to minimize the level of capital employed, CE, capital employed, level of capital employed, CE, to be funded. Capital employment, আমার যদি মিনিমাম যদি ইনভেন্টরি লেভেল যদি মিনিমাম থাকে তাহলে আমার ক্যাপিটাল এমপ্লয়মেন্টটা কম হবে, সো আমার লিকুইড থাকবে, আমার ক্যাশটা লিকুইড হয়ে থাকবে। আর প্রফিটেবিলিটি কেমন হবে? ensuring that sufficient inventory is held so that it does not run out and disrupt business. এখন যদি আপনি ইনভেন্টরি যদি খুব কমায়ও রাখেন সেটা কিন্তু আপনার প্রফিটেবিলিটি সমস্যা হতে হবে। আপনার ইনভেন্টরি নাই, ডিমান্ড আছে, মালের ডিমান্ড কিন্তু ফিনিশ প্রোডাক্ট রেডি করা নাই, তাহলে মাল তো বেচতে পারলেন না, মাল বেচতে না পারলে তাহলে প্রফিট হলো না। So ensuring that sufficient inventory is held so that it does not run out and disrupt business. এখন কস্ট অফ হাই ইনভেন্টরি লেভেলস, হাই যদি ইনভেন্টরি যদি হাই রাখেন তাহলে একটা কস্ট ইনভলভ আছে। কি কস্ট আছে? Keeping inventory levels high is expensive owing to the foregone interest that is lost from tying up capital in inventory. আমি ইনভেন্টরিতে যে টাকাটা আটকে রাখছি সেই টাকাটা আমি অন্য জায়গায় খরচ করলে, অন্য জায়গায় ইনভেস্ট করে বা ব্যাংকে রেখে যে ইন্টারেস্ট পেতাম বা অন্য জায়গায় যেটা আমি প্রফিট পেতাম সেটা আমি লুজ করতেছি, সুতরাং এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। The foregone interest that is lost from tying up capital in inventory. আর হচ্ছে হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট মানে ইনভেন্টরি যে আমি রাখবো কোথাও, আমার একটা হোল্ডিং কস্ট আছে, ওটা রাখার একটা খরচ আছে। যেমন স্টোরেজ কস্ট, গুদামে রাখবো ওখানে খরচ আছে, স্টোরস অ্যাডমিনিস্ট্রেশন সেখানে একটা খরচ আছে, রিস্ক অফ থেফট, ড্যামেজ অ্যান্ড অবসোলেন্সেস, যদি আমার ওটা চুরি হতে পারে, ড্যামেজ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ওখানে একটা রিস্ক আছে। তো এইগুলো হচ্ছে হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট মানে স্টোরেজ কস্ট, স্টোরস অ্যাডমিনিস্ট্রেশন, রিস্ক অফ থেফট অ্যান্ড ড্যামেজ, এগুলো হোল্ডিং কস্ট। তো সেগুলো আমাদের মাথায় আনতে হবে। দ্য ক্যারিং cost of high inventory levels. Carrying inventory involves a major working capital investment and therefore levels need to be very tightly controlled. The cost is not just that of purchasing of the goods, but also storing, ensuring and managing them once they are in inventory. Our interest cost, once goods are purchased, capital is tied up in them and until sold, and in the current state of or converted into a finished goods product, the capital earns to return. This lost return is an opportunity cost of a holding the inventory. যেটা একটু আগে বলছিলাম ইন্টারেস্ট কস্টটা কি হবে, যেটা আমার সেটাকে আমার অপরচুনিটি কস্ট, যেটা আমি অন্যদিকে আমার টাকাটা ইনভলভ না করে করতে পারলাম না বিকজ আমি ইনভেন্টরি কিনে টাকাটা ঢুকে রাখছি। সুতরাং আমার একটা অপরচুনিটি কস্ট, ওই টাকাটা আমি মিস করতেছি, সেটা হচ্ছে ইন্টারেস্ট কস্ট। তারপরে স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেশন আদার আছেই, সেগুলো আছে। আর কস্ট অফ লো ইনভেন্টরি, যদি এটাতে হাই ইনভেন্টরি বললাম, কস্ট অফ হাই ইনভেন্টরি, আর যদি লো যদি হয় তাহলে আমার কি খরচ? স্টক আউট হতে পারে, তাহলে লস কন্ট্রিবিউশন আমার কম, আমি প্রফিট কম করতে পারি। স্টক আউট হয়ে গেলে প্রোডাকশনের স্টপেজ হয়ে যেতে পারে, ইমার্জেন্সি অর্ডার হয়ে যেতে পারে, হ্যাঁ, সুতরাং গেলে স্টক আউটের আমার ক্ষতি। অ্যান্ড হাই রিঅর্ডার সেট আপ কস্ট, হ্যাঁ, হাই আমি হঠাৎ করে যদি আমাকে আবার অর্ডার করতে হয় বা সেট আপ করতে হয় তখন আমার হয়তো বা অনেক বেশি কস্ট লেগে যেতে পারে, সেখানে একটা কস্ট বেড়ে যেতে পারে। সো দিজ আর দ্য ইনভেন্টরি লেভেলস, যদি আমার কস্ট অফ লো ইনভেন্টরি লেভেলস। দেন লস্ট কোয়ান্টিটি অর ডিসকাউন্টস, আমি যদি লো ইনভেন্টরি বেশি লো হয়ে যায়, আমি যদি বড় বড় অর্ডার পারচেজ অর্ডার দিই তাহলে আমি ডিসকাউন্ট পাই, তো ছোট ছোট অর্ডার হয়তো ডিসকাউন্ট আমি লস করতে পারি, সে তাহলে ওই লস যেটা করলাম সেটাকে আমি একটা খরচ হিসেবে ধরতে পারি, লস্ট কোয়ান্টিটি ডিসকাউন্টস।
সেটা একটা খরচ হিসেবে ধরতে পারে। তাহলে এটা হচ্ছে কস্ট অফ লো ইনভেন্টরি লেভেলস। এখন এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে, তাহলে আমাদের ইনভেন্টরি বিষয়টা আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারবো। চ্যালেঞ্জ হচ্ছে গিয়া, what is the challenge? The objective, sorry, print. The objective of good inventory management is therefore to determine the optimum reorder level. Meaning, how many items are left in inventory when the next order is placed? The reorder level ta ki? How many items are left in the inventory? Inventory te kotto punto কয়টা আইটেম থাকলে আমি নেক্সট অর্ডার ইজ প্লেসড, আমি পরবর্তী অর্ডার প্লেস করার জন্য আমার ইনভেন্টরি কতটুকু লেভেল থাকলে আমি পরবর্তী অর্ডার প্লেস করবো, এটা হচ্ছে রি অর্ডার লেভেল। তাহলে আমার চ্যালেঞ্জ হচ্ছে কি এখানে গুড ইনভেন্টরি ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ হচ্ছে কি টু ডিটারমাইন দ্য অপটিমাম রি অর্ডার লেভেল, আর হচ্ছে দ্য অপটিমাম রি অর্ডার কোয়ান্টিটি। হাউ মেনি আইটেম শুড বি অর্ডার when the order is placed, তাহলে কত পরিমাণ অর্ডার করব, যখন আমি অর্ডার করব তখন কত পরিমাণ অর্ডার করব। একটা হচ্ছে কত পরিমাণ থাকলে আমার কত পরিমাণ ইনভেন্টরি থাকলে আমি অর্ডারটা করব, ওটা হচ্ছে রিঅর্ডার লেভেল। আর হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি, আমি কতটুকু অর্ডার করব সেটা হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি। In practice, this means striking a balance between holding cost on the one hand and stock out the reorder cost in the other. আচ্ছা, আদার কি টার্মস, এখানে আরো কিছু টার্মিনোলজি ইউজ হয়, যেমন লিড টাইম, বাফার ইনভেন্টরি। লিড টাইমটা কি জিনিস, এগুলো আমাদের মাথায় ঢোকাতে হবে। লিড টাইম এবং আদার বাফার ইনভেন্টরি, এগুলো কি? লিড টাইম হচ্ছে দ্য ল্যাগ বিটুইন when an order is placed and the item is delivered. আর বাফার ইনভেন্টরি হচ্ছে দ্য বেসিক। লিড টাইমটা হচ্ছে মানে আমার মালটা আনতে অর্ডার দেওয়ার পরে আমার মালটা committed date to delivery, কতদিন আমার সময় লাগতেছে ওটা আমার কাছে আসতে। হ্যাঁ, ফিনিশ গুড ডেলিভারি দিতে যতদিন লাগবে ওইটাই। না, আমি সাপ্লায়ার কাছে র মেটেরিয়াল অর্ডার করলাম, তো হয়তো বা আমার ওটা আসতে 15 দিন সময় লাগতে পারে। দিস ইজ দ্য লিড টাইম, রাইট? দিস আর বাফার ইনভেন্টরি হচ্ছে দ্য বেসিক লেভেল অফ ইনভেন্টরি কেপ্ট ফর ইমার্জেন্সিস। তাহলে কিছু ইমার্জেন্সি লেভেল আমার রাখতে হচ্ছে, ইনভেন্টরি যে লাগবে সেটা কি? A buffer is required because both demand and lead time will fluctuate and predictions can only be based on best estimates. তাহলে কিছু স্টক আমার রাখতে হবে ফর ইমার্জেন্সি ইউজ, সেটাকে বলে বাফার স্টক। যে বাফার ইজ রিকোয়ার্ড বিকজ বোথ ডিমান্ড এন্ড লিড টাইম উইল ফ্লাকচুয়েট, ডিমান্ড এবং লিড টাইম না ফ্লাকচুয়েট করতে পারে, সেজন্য আমাকে কিছু ইমার্জেন্সি স্টক রাখতে হবে, এটাকে বলে বাফার স্টক। And predictions can only be based on best estimates. Estimate করবো বেস্ট থিং, সবচেয়ে আমার মানে একদম মানে কট্টর না হলে নয় ইনভেন্টরি ইমার্জেন্সি আমার মেক করার জন্য। Ensure you can distinguish between the various terms used: reorder level, reorder quantity, lead time, and buffer inventory. তাহলে এই চারটা টার্ম, reorder level, reorder quantity, lead time, buffer inventory বা buffer স্টকও বলে, সেগুলা এনশিওর করবেন যে আপনি বুঝতেছেন ভালো মতো। এবার আসেন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সময় একটু আমরা ডায়াগ্রাম দেখছিলাম, তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে করব? ফর বিজনেসেস দ্যাট ডু নট ইউজ জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমস ডিসকাস ইন মোর আদার ডিটেইলস, দেয়ার ইজ অ্যান অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ফর ইনভেন্টরি আইটেমস। তাহলে একটা অপটিমাম অর্ডার কোয়ান্টিটি ফর ইনভেন্টরি আইটেমস কি হতে পারে, সেটাকে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। The aim of the the aim of the EOQ model is to minimize the total cost of holding and ordering inventory. তাহলে হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট বা আমরা যেটা আলোচনা করছিলাম সেটাকে মিনিমাইজ করাটা হচ্ছে গিয়া EOQ। EOQ এর এক্সপ্রেশন দিস একটা, সেটা একটু জানা দরকার। To minimize the total cost of holding and ordering inventory, আমরা যখন ইনভেন্টরি যখন একটা ইনভেন্টরি আমরা কিনে আনবো, আমার স্টোরেজে রাখতে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, অন্যান্য কস্ট আছে, স্টোরেজ কস্ট আছে, ভাড়া আছে। তাহলে এই হোল্ডিং কস্ট এবং অর্ডার করার সময় যে কস্ট আছে, অর্ডারিং কস্ট, এই দুটো কস্টকে মিনিমাইজ করা হচ্ছে আমার বিষয়। ইওকিউর এক্সপ্লেনেশন, ইট ইজ নেসেসারি টু ব্যালেন্স দ্য রিলেভেন্ট কস্ট। দিজ আর দ্য ভ্যারিয়েবল কস্ট অফ হোল্ডিং দ্য ইনভেন্টরি and the fixed cost of placing the order.
অর্ডার প্লেস করার সময় আমার কিছু খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মনে করেন ফিক্সড কস্ট, হ্যাঁ, কিছু খরচ হয়, এগুলো ফিক্সড। তাহলে এটাকে আমরা হচ্ছে কি মিনিমাইজ করা, এগুলোকে রিলেভেন্ট করে আনতে হবে। তো হোল্ডিং কস্ট এবং এই সম্বন্ধে বলছে, ডায়াগ্রাম দিয়ে বুঝাই দিচ্ছে, এগুলা অসুবিধা নেই বোঝাতে। আমরা অঙ্কে চলে যাই। অ্যাজাম্পশনস কি? আচ্ছা, এটা বলে দিই একটু। কস্ট অফ holding cost. Holding cost take a holding cost per unit. If X is the quantity ordered, the annual holding cost would be calculated as follows. Holding cost per unit into average inventory. What is holding cost? Holding cost per unit CH into average inventory X bar 2. Our ordering cost হচ্ছে কি আপনার CO, cost of ordering, demand ভাগ X হচ্ছে কি আপনার ওই অ্যাভারেজ ইনভেন্টরি, ডিমান্ড ভাগ অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাজাম্পশন হচ্ছে কি ডিমান্ড এন্ড লিড টাইম, এটা ঠিক আছে। ক্যালকুলেশন এখানে এটা দেখেন। These assumptions are critical and should be discussed when considering the validity of the model and its conclusions. For example, in practice, demand and lead time may vary. Calculation of the EOQ model, the EOQ can be more quickly found using a formula. ফর্মুলা দিয়ে আমরা সবচেয়ে ইজিলি এটা ইওকিটা বের করা হয়, আমাদের অঙ্কেও তাই হবে। আমরা এই ফর্মুলা ইউজ করে ইওকিটা বের করব বেশিরভাগ ক্ষেত্রে, অথবা আমরা অন্যভাবেও একটা চার্ট একটা করে একটা টেবিল করেও আমরা করতে পারবো। দুইটাই দেখবো আমরা এখন এক্সাম্পল 1-এ। তো ফর্মুলাটা দেখি, ইওকিউ ইজ ইকুয়াল টু 2CO কস্ট অফ হোল্ডিং, কস্ট অফ অর্ডার, ডিমান্ড, কস্ট অফ হোল্ডিং 2 দিয়ে গুণ করছে, এখানে আমরা রুট ওভার করছে, ওয়্যার CO সমান কস্ট পার অর্ডার, D সমান অ্যানুয়াল ডিমান্ড। তাহলে মানে অ্যানুয়াল ডিমান্ডকে কস্ট পার অর্ডার দিয়ে গুণ করছে, আবার 2 দিয়ে আবার গুণ করছে, 2 কস্ট অফ হোল্ডিং ডিমান্ড গুণ করছে, তারপরে কস্ট অফ হোল্ডিং 1 ইউনিট ফর 1 ইয়ার, এক বছরে কস্ট অফ হোল্ডিং একটা ইউনিটের জন্য কত টাকা সেটা দিয়ে ভাগ করে আবার রুট ওভার করছে। ওটা হচ্ছে কি কর্মকাণ্ড এই ফর্মুলা। তো দুইভাবে অঙ্কটা এখানে দেখাচ্ছে, আমরা দেখি এক্সাম্পল 1 দেখি। A company requires 1000 units of material X per month. The cost per order is $30 regardless of the size of the order. Cost per unit is $30 regardless of the size of the order. Annual holding costs are 2.88 per unit. তাহলে cost of holding, cost of order, যতবার আমি অর্ডার করব ততবার আমার $30 করে খরচ হবে প্রত্যেক, regardless of the size of the order. সাইজ, অর্ডারের সাইজ যাই হোক না কেন $30 করে খরচ হবে। আর অ্যানুয়াল হোল্ডিং কস্ট হচ্ছে $2.88 পার ইউনিট। অ্যানুয়াল হোল্ডিং কস্ট, একটা ইউনিট সারা বছর ধরে যদি রাখি, আমার অ্যানুয়াল হোল্ডিং কস্ট হিসেবে 2.8 আমরা জানি। তাহলে রিকোয়েস্ট 1000 ইউনিটস ম্যাটেরিয়াল X per month, cost per order is $30 regardless of the size of the order, annual holding cost 2.88. Required, investigate the total cost of buying the material in quantities of 400, 500, 600 units at one time. Identify the cheapest option. তাহলে আমি যদি একবারেই 400 ইউনিট অথবা 500 ইউনিট অথবা 600 ইউনিট যদি অর্ডার করি, তাহলে এই তিনটার মধ্যে কোনটা চিপেস্ট অপশন? Apply the EOQ formula to prove your answer is correct. ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যায়, আমি যাচ্ছি ওখানে। এভারেজ এখানে দেখেন, অর্ডার কোয়ান্টিটি 400 ইউনিট, 500 ইউনিট, 600 ইউনিট। এভারেজ ইনভেন্টরি 2 ভাগ করছে, 400 কে 2 ভাগ করছে 200, 500 কে 2 ভাগ করছে 250, 600 কে ভাগ করছে 2 300, এভারেজ ইনভেন্টরি হয়ে গেল। নাম্বার অফ অর্ডারস পার annum 30টা। 30টা কেন? কারণ আমার টোটাল রিকোয়ারমেন্ট কত? প্রশ্নে বলা আছে 1000 ইউনিট পার মান্থ, তাহলে এক বছরে কত? 12,000। 1000 ইউনিট পার মান্থ প্রশ্নে বলা এক্সাম্পল 1 আমি পড়ছি, আপনারা শুনেন। A company requires 1000 units, 12,000। প্রশ্নে বলা আছে a company requires 1000 units of material X per month, তাহলে পার মান্থ 1000 ইউনিট লাগে, তাহলে এক বছরে লাগে 12,000। 400 ইউনিট যদি আমি একবার অর্ডার করি, তাহলে আমার সারা বছর ধরে কয়টা আমার অর্ডার করতে হচ্ছে?
12,000 ভাগ 430টা। ঠিক একইভাবে যদি 500 ইউনিট করি তাহলে 24টা, 600 ইউনিট অর্ডার করলে পার অর্ডারে তাহলে আমার 20টা অর্ডার করতে হয়, 12,000 ইউনিট কিনতে হইলে। তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি পাইলাম, নাম্বার অফ অর্ডার্স পার অ্যানাম এটাও পাইলাম। এবার হোল্ডিং কস্ট কত, এভারেজ ইনভেন্টরি গুণ 2 টাকা 88 পয়সা, তাহলে গুণ করে দিই। এভারেজ ইনভেন্টরি 200 গুণ 2 টাকা 88 পয়সা, 250 গুণ 2 টাকা 88, 300 গুণ 2 টাকা 88 পেয়ে গেলাম। এভারেজ হোল্ডিং কস্ট পেয়ে গেলাম। আর অর্ডারিং কস্ট কত, 400 ইউনিট 500 ইউনিট 600 ইউনিট অর্ডারিং কস্ট, নাম্বার অফ অর্ডার 30 টাকা করে পার ডলারে, 30টা অর্ডার 30 টাকা করে 900 টাকা, 24টা অর্ডার 30 টাকা করে 720 টাকা, আর 20টা অর্ডার 30 টাকা করে 600 টাকা। তাহলে কি হলো, টোটাল কস্ট হলো আমার 576 যোগ 900 1476, 720 যোগ 720 1440, 864 যোগ 600 1464। তাহলে কি হলো আমার সবচেয়ে কম কোনটা, সবচেয়ে কম খরচে কোন কত অর্ডার করলে 500 ইউনিট 500 500। So therefore the best option is to order 500 units each time. Note that this is the point at which the total cost is minimized and the holding cost and order cost are equal. গেল। এবার সলিউশন দিয়েও একই রকম আনসার পাওয়া যাবে। সলিউশন দিয়ে করছে ফর্মুলা দিয়ে EOQ equal to root over 2COD divided by CH. তো CO মানে 30, D মানে 100,000 into 12,000, CS 2.88, ফর্মুলাতে বসাই দিচ্ছে 2 into 30 into 12,000 divided by 2.88, root over করে দিচ্ছে 500 চলে আসছে। সো টেবিলটা দিয়ে করলে বুঝতে খুব সহজ হয়, এটা ইজিয়ার আমার জন্য, আমার মনে হয় সবার জন্য এটা ইজিয়ার। আর ফর্মুলাটা দিয়ে করলে আপনারা ফর্মুলাটা মুখস্থ করে এভাবে দিয়ে বসাই দিবেন, তাও হয়ে যাবে। স্যার টেবিলে 500 ইউনিট চুজ করলাম কেন স্যার, বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। কত পৃষ্ঠা ছিল? 6, 7, 8 স্যার। টেবিলে 500 ইউনিট কেন চুজ করলাম সেটাই আপনার প্রশ্ন। তো আমাদের অর্ডার হোল্ডিং কস্ট ছিল 400 ইউনিট, 500 ইউনিট, 600 ইউনিট আমরা হোল্ডিং কস্ট হিসাব করে বের করলাম। 400 ইউনিট যদি করি হোল্ডিং কস্ট 576, 500 ইউনিটে 720, 600 ইউনিটে 864। আর অর্ডারিং কস্ট এটা হচ্ছে 400তে 900, 500তে 720, 600তে 600। তাহলে টোটাল কস্ট কত, হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্ট এই দুটোতে কস্ট ইনভলভ। তাহলে আমার 400 ইউনিট যদি অর্ডার করি তাহলে আমার টোটাল কস্ট কত, 576 যোগ 900 তাহলে 1476। আর 500 ইউনিট করলে 720 যোগ 720 1440। আর যদি 600 ইউনিট যদি অর্ডার করি প্রত্যেক অর্ডারে তাহলে আমার 864 যোগ 600 তাহলে 1464। তাহলে এই তিনটের মধ্যে কোনটা সর্বনিম্ন টোটাল কস্ট? যিনি প্রশ্ন করছিলেন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এই জন্য যেটা সর্বনিম্ন সেটাই তো আমার ধরবো, এটা হচ্ছে আমার EOQ, অথবা ফর্মুলা দিয়ে করলেন তাও হয়। এরপর আসেন এক্সাম্পল 2। এখানে বলতেছে এটা হচ্ছে ডিলিং উইথ কোয়ান্টিটি ডিসকাউন্ট। যদি আপনার এখন আপনি অর্ডার করলে ডিসকাউন্ট দিবে আপনাকে সাপ্লাই, যদি এরকম যদি সিচুয়েশন হয়, আপনি ইওকিউ বের করলেন কিন্তু আপনাকে দেখা যায় আপনার সাপ্লাই যে আছে আপনাকে ডিসকাউন্ট অফার করতেছে, যে আপনি এত বেশি করে মাল কিনলে আপনাকে আমি ডিসকাউন্ট দেবো, বুঝছেন না? সেরকম যদি সিচুয়েশন তাহলে কিভাবে ক্যালকুলেশন করবো সেটা ইওকিউ সেটা দেখাচ্ছি। ডিসকাউন্টস উইথ কোয়ান্টিটি, ডিলিং উইথ কোয়ান্টিটি ডিসকাউন্টস. Discounts may be offered for ordering in large quantities if the EOQ is smaller than the order size needed for a discount. Should the order size be increased above the EOQ? এখন যদি আপনার ডিসকাউন্ট যেটা অফার করতেছে সেটা দেখা যাচ্ছে যে আপনার EOQ চেয়ে বড় কোয়ান্টিটির অর্ডার না করলে আপনি ডিসকাউন্টটা পাবেন না। আপনি EOQ যেটা হিসাব করলেন সেটা চেয়ে আরো বড় কোয়ান্টিটির অর্ডার করলে আপনি ডিসকাউন্টটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনি কি করবেন? তখন টু ওয়ার্ক আউট দ্য অ্যান্সার ইউ শুড ক্যারি আউট দ্য ফলোইং স্টেপ। তখন আপনি কিছু আবার ফার্দার কিছু হিসাব নিকাশ করবেন।
নির্ধারণ করার জন্য, বিষয়টি যে আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করলে আপনার কি লাভ হয় সেটা বোঝার জন্য। তাহলে স্টেপ 1, তাহলে প্রথমে আপনি ইওকিউ করে ফেলেন। স্টেপ 1, ক্যালকুলেট দ্য ইওকিউ ইগনোরিং ডিসকাউন্টস। ডিসকাউন্ট ছাড়াই আপনি ইওকিউটা প্রথমে ক্যালকুলেট করলেন। স্টেপ 2, if the EOQ is below the quantity qualifying for a discount, calculate the total annual inventory cost arising from using the EOQ. Calculate the total annual inventory cost arising from using the EOQ. If the EOQ is below the quantity qualifying for a discount, যদি ডিসকাউন্ট পাওয়ার কোয়ালিফাইং যে কোয়ান্টিটি আছে সেটা থেকে যদি কম হয়, তাহলে তখনও ক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট অ্যারাইজিং ফ্রম দ্য ইউজিং ইউ। তখন আপনার অ্যানুয়াল কস্ট যেভাবে আমরা একটু অঙ্ক বের করলাম, যেটাতে একই রকম অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট বের করলেন, তারপরে রিক্যালকুলেট টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ইউজিং দ্য অর্ডার সাইজ রিকোয়ার্ড টু জাস্ট অবটেন ইচ ডিসকাউন্ট। এরপরে আপনার থার্ড স্টেপে ওই যে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট এভেল করার পরে আপনার অর্ডারিং কস্ট কি হয় সেটা হিসাব করলেন। তাহলে রিক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল ইনভেন্টরি কস্ট ইউজিং দ্য অর্ডার সাইজ রিকোয়ার্ড টু জাস্ট obtain each discount. তারপর step 4 compare the cost of steps 2 and 3 with the savings from the discount and then select the minimum cost. তারপর আপনি 2 এবং 3 এর কম্পেয়ার করার মধ্যে আপনি ওই যেটা মিনিমাম সেটাকে, যেটা মিনিমাম কস্ট বলতে সেটাকে আপনি সিলেক্ট করলেন। তারপর রিপিট ফর অল ডিসকাউন্ট লেভেল। যদি ডিসকাউন্ট লেভেল যদি অনেকগুলো হয় তাহলে রিপিট করে 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 আপনি সব ডিসকাউন্ট লেভেলের জন্য হিসাবটা করলেন। এক্সাম্পল 2 তে একদম ক্লিয়ার। বলতে WCO is a retailer of barrels. The company has an annual demand of 30,000 barrels. 30,000 barrel লাগে আমার বছরে। The barrels cost $12 each. প্রত্যেকটা 12 টাকা। Suppliers can be obtained immediately with ordering and transport cost amounting to $200 per order. তাহলে প্রত্যেক অর্ডারের অর্ডারিং কস্ট থেকে $200। Annual cost of holding one barrel in stock is estimated to be $1.2. তাহলে আমার অর্ডারিং কস্ট $200 আর কস্ট অফ হোল্ডিং হচ্ছে $1.2। এবার 2% ডিসকাউন্ট is available on orders of at least 5,000 barrels and 2.5% discount is available if the order quantity is 7,500 barrel or above. স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। শিওর স্যার, ওইখানে ওই যে 200 পার হচ্ছে অর্ডার, মানে একটা অর্ডারে $200, আর হচ্ছে এইখানে স্যার এই যে এস্টিমেটেড টু বি 1.2 পার ব্যারেল, মানে একটা ব্যারেলে 1.20, তার মানে 30 গুণ হচ্ছে 1.20 হবে। হ্যাঁ, ওটা আপনার মানে আপনার $1.2 পার ব্যারেল আপনার স্টকে হোল্ডিং করে রাখতে আপনার মনে করেন ওয়্যারহাউস কস্ট, হ্যাঁ, ইন্স্যুরেন্স কস্ট, এই হোল্ডিং কস্টটা প্রত্যেক ব্যারেলের জন্য $1.2 করে আপনার লাগতেছে পুরো বছরের হিসাব যদি করেন। তো বছর যদি আপনার অ্যানুয়াল ডিমান্ড 30,000, তাহলে 30,000 দিয়ে গুণ করলে ওটাই একই কথা আসবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার প্রত্যেকবার অর্ডার করতে হবে যে খরচ সেটা। এখন আপনি যদি 5,000 করে যদি 5,000 যদি করেন অর্ডার, তাহলে আপনার 2% ডিসকাউন্ট পাবেন। আর 7,500 উপর যদি অর্ডার করেন তাহলে আপনি 2.5% ডিসকাউন্ট পাবেন। এখন আপনি ইওকিউটা রাখবেন না অন্যটা রাখবেন, অন্য ডিসকাউন্ট অ্যাপ্লাই করবেন, সেটা আপনি হিসাব করতে হচ্ছে। তো ক্যালকুলেট দ্য ইওকিউ ইগনোরিং দ্য ডিসকাউন্ট and calculate if it would change once the discount is taken into account. তাহলে EOQ আগে ডিসকাউন্ট ছাড়া কত আর ডিসকাউন্ট সহ কত, ডিসকাউন্ট নিয়ে কত, অ্যাভেল করলে কত, সেটা আমরা এবার হিসাব করে দেখব। এটা কত পৃষ্ঠায় আমি চার্টে যাই। এই দেখেন, তাহলে স্টেপ 1 আমরা প্রথমে EOQ ক্যালকুলেট করি, ফর্মুলা দিয়ে করে ফেললাম যে 200, CO মানে 200, D মানে 30,000, CH মানে 1.2। তাহলে ফর্মুলাতে ফেললাম 2 × 200 × 30,000 বা 1.2, 3,162 হচ্ছে আমাদের EOQ বের হয়ে গেল। স্টেপ 2, as this is below the level of discounts, calculate total annual inventory cost. এখন তো আমার তো ডিসকাউন্ট তো 5,000 মিনিমাম না হলে তো হবে না। সো আমরা কি করলাম, calculate total annual inventory cost. The annual inventory cost for the company will comprise holding cost plus ordering cost. তাহলে অ্যাভারেজ ইনভেন্টরি হচ্ছে আপনার ইনটু 1.2, 3,162 ভাগ 2 ইনটু 1.2। আমার এটার কত কস্ট যাচ্ছে সেটা বের করতেছি। তাহলে আমার 3,162 ইওকিউ ডিভাইডেড বাই 2 ইনটু 1.2 প্লাস নাম্বার অফ অর্ডার প্লেসড 30,000 ভাগ 3,162। 3,162 করে যদি অর্ডার করি
তাহলে কয়টা অর্ডার করবো 30,000 দিয়ে ভাগ করলে পাচ্ছি, এটাকে দিয়ে আমি অর্ডার দিয়ে গুণ করলাম, 200 দিয়ে গুণ করলাম, তাহলে আমার একদম এখানে আসলো টোটাল মিলে 3,795 টাকা। যদি আমি ইওকিউতে যদি ইওকিউ লেভেলটা যদি মেনটেন করি 3,162 অর্ডারিং লেভেলটা যদি আমি মেনটেন করি, তাহলে আমার টোটাল ইনভেন্টরি অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট মিলে 3,795 টাকা হিসাব আসে। আর যদি আমি এবার আমি করবো কি 5,000 লেভেলে কি হয় সেটা হিসাব করি। To recalculate the total annual inventory cost using the order size required to just obtain the discount. Obtain করার জন্য আমরা recalculate করলাম, তাহলে average inventory into cost of holding, তাহলে 5,000 ভাগ 2 into 1.2, আর number of reorders per annum into cost of order 30,000 ভাগ 5,000 into 200, তাহলে 3,000 যোগ 1,1200, তাহলে 4,200। তার মানে 5,000 যদি আমরা করি তাহলে আমি 4,200 আমার annual inventory cost হচ্ছে। আবার extra cost of ordering in batches of 5,000, extra cost কি ওই 4,200 বিয়োগ 3,795 ইওকিউ যেটা ছিল সেটা 405 বেশি যাচ্ছে। আর সেভিংস অন ডিসকাউন্ট 2% ডিসকাউন্ট যদি সেভিংস 2% ইনটু $12 ইনটু 30,000 ডিমান্ড, তাহলে আমার মানে 12 টাকা করে 30,000 টাকা যত হবে তার 2% ডিসকাউন্ট পাই, তাহলে 7,200 টাকা ডিসকাউন্ট পাই। যদি আমি 5,000 টাকা করি সেক্ষেত্রে আমার নেট সেভিংস হচ্ছে 6,795 টাকা। কস্ট বললো কতটুক আর সেভিংস হইলো কতটুক, যোগ বিয়োগ করলে 6,795 টাকা পেয়ে গেলাম। এবার থার্ড স্টেপে আমি আবার ওই 2.5% যেটা আছে সেটাকে হিসেব করবো এক্সট্রা কত যাচ্ছে। যেমন an order quantity 7,500, the total cost are as follows: average inventory into cost of holding 7,500 ভাগ 2 into 1.2, 30,000 ভাগ 7,500 into 200, তাহলে হয় আমার মোট 5,300। এক্সট্রা কস্ট অফ অর্ডারিং ইন ব্যাচেস 7,500 5,300, ওই যে 2% এর পরে আবার 2.5% যদি ধরি তাহলে 7,500 মানে 5,300 মাইনাস 4,200, 4,200 তাহলে 1,100 হইলো এক্সট্রা আরো মানে। আর সেভিংস অন এক্সট্রা ডিসকাউন্ট 2.5% মাইনাস 2%, এক্সট্রা আরো কত ডিসকাউন্ট পেলাম, তাহলে এখানে 2.5% মাইনাস 2% ইনটু 30,000 1800। তাহলে আমার যদি 2% করি তাহলে এক্সট্রা আরো আমার সেভিংস হয় अगेन 700। সো ফার্দার কস্ট সেভিং ক্যান বি মেড ফর অর্ডার 7,500, আরো 700 আমি করতে পারি যদি 2% করে করি। এবার আমি তাহলে কি হবে, এটাকে আমি অল্টারনেটিভ যদি অ্যাপ্রোচ করি তাহলেও আমরা দেখতে পাই যে কি the note like say if step 1 produces an EOQ at which a discount would have been available and the holding cost would be reduced by taking the discount, that is where cost of holding is based on the purchase price into cost of the finance, EOQ must be recalculated using the cost of holding before the above steps are followed. আচ্ছা, অল্টারনেটিভ অ্যাপ্রোচ দেখলে আপনারা মোর ইজিলি এটা বুঝতে পারবেন, এটা আরো সহজভাবে বোঝা যায়। যেমন an alternative approach is to compare the total cost at each level and choose the lowest total cost as the best order level. The total cost will be made up of the total purchasing cost, the holding cost and the other costs as follows. Then order size দিচ্ছে এখানে 3,162, এটা তো ইউকিউ লেভেলটা, আর 5,000 লেভেল কি আর 7,000 লেভেল 7,500 লেভেলে কি। তাহলে টোটাল পারচেজ কস্ট 30,000 যদি হয় ব্যালেন্স ইনটু 12, তাহলে একই সবার জন্য একই 3,60,000 3,60,000 3,60,000 তিন ক্ষেত্রেই। আর ডিসকাউন্ট ইওকিউ লেভেলে ডিসকাউন্ট নীল, 5,000 লেভেলের ডিসকাউন্ট হচ্ছে 7,200 2% হারে, আর 7,500 লেভেলে 2.5% হারে ডিসকাউন্ট হচ্ছে 9,000। আর হোল্ডিং কস্ট এন্ড অর্ডার কস্ট ইওকিউ লেভেলে 3,795 যেটা হিসাব করলাম, 5,000 লেভেলে 4,200 এবং 7,500 লেভেলে 5,300। এবার আমরা যোগ বিয়োগ করি, টোটাল কস্ট কি কথা হচ্ছে আমার ইনভেন্টরি সহ হিসাব করলে 3,63,795, 3,57,000, 3,56,300। সো নোট দ্যাট কোনটা আমার সবচেয়ে কম কোনটাতে আমাদের খরচ হচ্ছে 7,500, যেহেতু সবচেয়ে কম সেটাই আমরা নিব। সুতরাং এখানে ইওকিউ করলেও ডিসকাউন্টের কারণে কিন্তু আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে হচ্ছে আমাদের, যে না ইওকিউ থাকলেও আমার ইওকিউতে খরচ পড়েছে 3,63,000, আর যেখানে আমার 5,000 2% ডিসকাউন্ট পেলে 3,57,000, 2% ডিসকাউন্ট নিলে আমার 3,56,000। ইওকিউ করার পরেও স্যার অল্টারনেটিভ অ্যাপ্রোচের আগে যে মেথডটা আমরা ইউজ করলাম ওইটাতে তো স্যার
7,500-তে কস্ট সেভিং থাকতেছে 700 মাত্র। ওটা এক্সট্রা কস্ট, তার মানে ওটার সাথে স্যার 2% এর আগেরটা যোগ হবে 6,795। হ্যাঁ এটা 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 2.5% মাইনাস 2%, এটা 0.5% হিসাব করছে এখানে। এক্সট্রা কস্ট এখানে এটা এটা মোর ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে টোটাল দিছে আর কি। সুতরাং এটা এই ডিসকাউন্ট এটা সেম না, এটা হচ্ছে এক্সট্রা। এটা 5,300 থেকে 4,200 বিয়োগ করছে। এই যে 5,300 করতে পেরেছিলাম ওই 2% ডিসকাউন্ট রেটে হিসাব করে যেটা 5,300 পেলাম সেটা, আর 4,200 সরি 3,795 পাইছি ইওকিউতে, 4,200 পাইছি 2% ডিসকাউন্ট রেটে, আর 5,000 পাইছি পরোটাতে, সরি 5,300 পাইছি ওই 2.5% রেটে। তো সেখানে এখানে একটা হিসাব করছে আর এখানে অল্টারনেট অ্যাপ্রোচে পুরোটা দিয়ে হিসাব করছে, যেটা বুঝতে সহজ হয়। আচ্ছা, তারপর আসেন ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম। আচ্ছা স্যার আজকে কি আমার মনে হয় হ্যাঁ স্যার টাইম শেষ আজকে আমার মনে হচ্ছে 5 মিনিট আমরা পড়লে এটা আমার চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। একটা জাস্ট 5 মিনিট আমরা কন্টিনিউ করি। আইসিএম কেউ যদি থাকেন একটু 5টা মিনিট আজকে আমাদের কনসিডার করেন, আমরা এই চ্যাপ্টারে ক্লোজ করে বলবো এখানে, কারণ এখানে আর বেশি বাকি নেই। হ্যাঁ, সো দ্যাট আমরা নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার দেখতে পারবো। তাহলে ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম থেকে three main systems are used to monitor and control inventory system. That's the reorder level system, periodic review system, mixed system. Reorder level system হচ্ছে আমার reorder সেট করে করে আমি যেটা করি, যেটা আমরা শিখলাম সেটা। আর পিরিয়ডিক রিভিউ হচ্ছে আমার কিছুদিন পর বা 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর পিরিয়ডিকলি আমি রিভিউ করি আমার ইনভেন্টরি লেভেলটা কি আছে। হ্যাঁ, আর মিক্সড সিস্টেমে দুইটাকে ইনকর্পোরেট করে রিঅর্ডার লেভেল এবং রিভিউ করে আমরা যে সিস্টেমে আমি ইনভেন্টরি কন্ট্রোল করি সেটাকে বলা হয় মিক্সড সিস্টেম। আচ্ছা, এখানে ক্যালকুলেটিং দ্য রিঅর্ডার লেভেল, known demand and lead time. Having decided how much inventory to reorder, এখন আমরা রিঅর্ডার করব, ওটা যখন ডিসিশন নিয়ে ফেললাম, the next problem is when to reorder, কখন রিঅর্ডার করব। The firm needs to identify a level of inventory which can be reached before an order needs to be placed. The reorder level is the quantity of inventory on hand when an order is placed. When demand and lead time are known with certainty, or the reorder level may be calculated exactly, that is reorder level সমান demand in the lead time. যদি আমার known lead time যদি known থাকে, হ্যাঁ সার্টেন থাকে, তাহলে তো আমার লিড টাইমের যে ডিমান্ডটা ওটাকেই আমি যদি হিসাব করি তাহলে আমার ওইটাই রিঅর্ডার লেভেল হিসেবে ধরতে পারছি। ওই জন্য বলছে the when demand and lead time are known with certainty, the reorder level may be calculated exactly. For example, reorder level equal to demand in the lead time. যেমন দেখেন একটা এক্সাম্পল, using the data for W company, assuming that the company adopts the EOQ as its order quantity and that it now takes 2 weeks for an order to be delivered. 2 week লাগে ডেলিভারি করার জন্য। সো এখানে আপনাকে calculate how frequently the company will place an order, calculate how much inventory it will have on hand when the order is placed. So calculate how frequently the company will place an order, কত frequently company place করবে। কারণ আমার ডিমান্ড তো 12,000 ছিল ওখানে এক্সাম্পল দিতে, তাহলে হাউ ফ্রিকুয়েন্টলি দিব সেটা আমরা দেখাচ্ছি। Annual demand is 30,000, demand 30,000 ছিল, সরি, annual demand is 30,000, original EOQ is 3,162 যেটা আগে আমি করলাম। Company will therefore place an order once every 3,162 ভাগ 30,000 into 360 days, মানে 38 days, মানে প্রত্যেক 38 দিন পর পর সে অর্ডার প্লেস করবে। আর কতটুক দিবে
করতে দ্য কোম্পানি মাস্ট বি শিওর করতে লেভেলে দিবে আর কি দ্য কোম্পানি মাস্ট বি শিওর দ্যাট there is sufficient inventory on hand when it places an order to last the 2 weeks lead time 2 weeks আমার সময় যেটা থাকে সেই 2 উইক আমি চলতে পারি মতো আমার যে ইনভেন্টরি দরকার সেটাই আমার হচ্ছে কি আমার ক্যালকুলেশন করা it must therefore place an order when there is 2 weeks worth of demand in inventory তাহলে 2 উইকের ডিমান্ড তাহলে 2 উইকের ডিমান্ড মানে আমার 52 সপ্তাহে ধরি 30,000 লাগে সারা 52 সপ্তাহে 2 সপ্তাহে কত লাগে 30,000 ভাগ 52 গুণ 2 বা 2 ভাগ 52 এটা 2 ভাগ 52 গুণ 30,000 সমান সমান 1,154 ইউনিট লেভেল আমার থাকে যখন থাকবে তখনই আমার রিঅর্ডার করতে হবে ভেরি সিম্পল কখন আমি আমার তাহলে মিনিমাম রিঅর্ডার লেভেল কোয়ান্টিটি কত থাকবে তখন 1,154 থাকলেই আমি রিঅর্ডারটা করব এই হলে মোটামুটি আমাদের ইনভেন্টরি আর তেমন কিছু নাই এটাতে আর কিছু হচ্ছে যে আপনার যে বাফার স্টক আছে বাফার স্টকটা কি জিনিস রিঅর্ডার লেভেল আর বাফার স্টক যে বললাম বাফার স্টক ইজ দ্য কোয়ান্টিটি অফ ইনভেন্টরি that should not usually be needed but that might be needed if actual demand during the supply lead time exceeds the average demand or if lead times are longer than expected. Buffer stock has a cost. Annual cost of holding buffer stock is the amount of the buffer stock multiplied by the annual holding cost for one unit of the inventory item. So reorder level maximum demand per day in units into maximum reorder lead time, what is reorder level, or average usage y, average demand per day in units into average reorder level lead time. তাহলে average usage পেলাম, reorder levelটা পেলাম, average usage পেলাম, x থেকে y বাদ দিলেই যেটা থাকবে সেটা হচ্ছে বাফার স্টক মানে এইটা হচ্ছে আমার যখন আমার আনসার্টেন যদি আমার লিড টাইমে যে অবস্থাতে আসবো তখন আমি কিভাবে রিকভার করব সো ক্যালকুলেশন বাফার স্টক কিভাবে করব রিঅর্ডার লেভেল মাইনাস এভারেজ ইউসেজ রিঅর্ডার লেভেল বের করতে হলে মিনিমাম ম্যাক্সিমাম ডিমান্ড পার ডে ইউনিটস ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার লেভেল লিড টাইম রিঅর্ডার লিড টাইম আর মাইনাস হবে এভারেজ ইউজ কিভাবে করব এভারেজ ডিমান্ড পার ডে ইন ইউনিটস ইনটু এভারেজ রিঅর্ডার লিড টাইম ওটা হচ্ছে আমার বাফার স্টক তো বাফার স্টক ইজ এ কোয়ান্টিটি অফ ইনভেন্টরি দ্যাট শুড নট usually be needed but that might be needed if actual demand during the supply lead time exceeds the average demand or if lead times are longer than expected. Buffer stock has a cost and the annual cost of holding buffer stock is the amount of buffer stock multiplied by the annual holding cost for 1 unit of inventory item. So এখানে আর তেমন কিছু বলার নাই আসলে আর সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড পারচেজিং এটা বুঝতে পারতেছেন যে আমাদের কোম্পানি যদি বড় কোম্পানি থাকে মনে করেন অনেকগুলো উইং আছে অনেক জেলাতে আছে অনেক ডিভিশনে আছে অনেক মাল্টিনেশনাল কোম্পানিগুলো অনেক দেশে থাকে তাহলে ওরা সেন্ট্রালাইজ করতে পারে ডিসেন্ট্রালাইজ পারচেজিং করতে পারে তো যদি মনে করেন an organization might have several locations departments or group of companies that each use the same raw materials and components these might all be located within the same country or they might be scattered across the world and geographically remote from each other. In such cases, a policy decision must be made about whether to have centralized or decentralized purchasing of materials. যারা বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে ওরা কিন্তু তাই করে আমাদের আমি হাইডেলবার্গ সিমেন্টে যখন ছিলাম তখনও দেখেছিলাম যে আমাদের সেন্ট্রালাইজড আমাদের র মেটেরিয়াল কিনতাম মনে করেন এক দেশ থেকে কিনলাম ইন্দোনেশিয়া থেকে আমাদের র মেটেরিয়াল কিনলাম ক্লিকার ওইটা আমাদের বিভিন্ন দেশে সাপ্লাই হচ্ছে সেখান থেকে বা মালয়েশিয়া থেকে কিনলাম বিভিন্ন দেশে সাপ্লাই হচ্ছে একদম টপ লেভেল থেকে আমাদের সেন্ট্রালাইজ থেকে কিনে আমাদের বিভিন্ন দেশে আমরা র মেটেরিয়াল পাঠাতাম সেটাও হয় সেটা সেন্ট্রালাইজ আর যদি আমি লোকালি যদি কিনি মনে করেন আমাদের লোকাল কোনো সিমেন্ট ফ্যাক্টরি তারা লোকালি কিনলো একটা ইউনিট ওটা হইতে পারে সো সেন্ট্রালাইজড ভার্সেস ডিসেন্ট্রালাইজড পারচেজ নাথিং এলস এই হলো আমাদের ইনভেন্টরি শেষ সো আপনারা কি আমার সঙ্গে আছেন আমি কি আপনার সঙ্গে আছি কিনা স্যার আছি স্যার ফাইন
সো আমাদের আর আসলে দুইটা চ্যাপ্টার হয়ে গেল, আর তিনটা চ্যাপ্টার আছে আমাদের। আর একটা দিন আমাদের ক্লাস বাকি আছে, সেই ক্লাসের মধ্যে একটু কভার করা যায়, দেখি যদি কভার করা যায় তো ভালো, কভার করতে না পারলে ইনশাল্লাহ আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, শেষ করবো আর কি মোটামুটি। সো আমাদের হার্ড পার্ট অফ প্রিপারেশন কিন্তু শেষ হয়ে গেছে আগেই। এগুলো আপনারা এই চ্যাপ্টার যে কয়েকটা বাকি আছে এগুলো আপনারা আগেও বিভিন্ন জায়গায় করছেন, এবারে করবেন বাস। কিন্তু নলেজ এই ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আমাদের প্রশ্ন আসে, এগুলো নেক্সট ক্লাস থেকে কিন্তু ক্যাশ বাজেট উপর হবে, ওটা ইম্পর্টেন্ট, হয়তো বা আমাদের পুরো ক্লাসই লাগবে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন, নমস্কার স্যার। নমস্কার, থ্যাংক ইউ।